গল্প তোমার প্রেমে মন দিশেহারা। লেখনীতে তাসফিয়া মেহরিন কবিতা। অন্তিম পর্ব। সযত্নে একটা একটা করে গিফট বক্স খুলছে হিয়া। গিফটগুলো তাকে দিয়েছে আহির। আহির যখনই দেশে ফিরে তখনই সকলের জন্য কিছু না কিছু গিফট আনেই। হিয়া গিফটগুলো খুলতে খুলতে হাসি মুখে বলে উঠল, আহির ভাইয়ের পছন্দগুলো এত কিউট কেন। ঈষৎ গিফটগুলো একদম তার মতোই সুন্দর। আহির চৌধুরীর পছন্দ সব সময়ই বেস্ট। নয়তো এত কিউট সুন্দরী বউ পেল কিভাবে। হঠাৎ কারো কথা শুনে হিয়া চমকে গিয়ে পিছনে তাকাতেই দেখল আহির সবে গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। হিয়া সেদিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। পরক্ষণেই থতমত খেয়ে বলে উঠল, আপনি এর থেকে আরো বেশি সুন্দর, কিউট, হ্যান্ডসাম একটা বউ পেতেন। হিয়ার কথা শুনে আহির শব্দ করে হেসে উঠল। আহিরকে এমন হাসতে দেখে হিয়া কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হয়েছে ঠিক বুঝতে পারছে না সে। আহির হাসতে হাসতে হুট করে বলে উঠল, হ্যান্ডসাম বউ। আহিরের কথা শুনে হিয়া বুঝতে পেরেছে সে কি বলেছে। পরক্ষণেই সেও আহিরের সঙ্গে হেসে উঠল। হিয়া দুষ্টুমির স্বরে বলে উঠল, ঠিকই তো বলেছি। কত হ্যান্ডসাম বউ পেতেন আপনি। আহির হেসে মাথা ঝাঁকিয়ে হিয়ার কথায় সায় জানালো। কাবার্ড থেকে একটা টি শার্ট বের করে গায়ে জোরালো। হিয়া আহিরের দিকে তাকিয়ে অবাক হলো খানিকটা। পরক্ষণেই বলে উঠল, এই টি শার্ট, এটা তো আমি। আহির বরাবরের মতো এবারেও হিয়ার কথা পুরোপুরি না শুনেই বলে উঠল, এটা আরেকটা টি শার্ট। হিয়া অবুঝ বালিকার মতো উপর নিচে মাথা ঝাঁকিয়ে বসে রইল। পরক্ষণেই চমকে গিয়ে চিৎকার দিয়ে বলে, কিন্তু আপনি আপনি কিভাবে জানলেন। আহির হিয়ার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে উঠল। পরক্ষণেই হিয়ার মুখের সামনে ঝুঁকে বলে উঠল, আপনার কি মনে হয় আপনি কি কি করেন সেটা আমি জানি না। একটা কথা মন দিয়ে শুনে রাখেন, আপনার প্রতি সেকেন্ডের খবরই আমি রাখি। হিয়া কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। পরমুহূর্তেই কিছুটা লজ্জা পেয়ে বলে উঠল, আমি আসলে টি শার্টটা নষ্ট করতে চাইনি। সরি, আর এমন ভুল করব না। আহির বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে হিয়ার পানে তাকিয়ে রইল। কিছুটা গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে উঠল, আমি কি একবারও বলেছি তুই টি শার্ট নষ্ট করেছিস। আমার টি শার্টটা ভালোই লেগেছে। হিয়া কিছুটা অবাক হয়ে বলে উঠল, কিন্তু আমি তো আপনাকে দেখাইনি টি শার্টটা। আপনি দেখলেন কিভাবে। আহির হিয়ার পাশে বসে পড়ল। পরক্ষণেই হিয়ার চোখে চোখ রেখে বলে উঠল, ধন্যবাদ আমার টি শার্টটাকে এত মহামূল্যবান করে তুলবার জন্য। আর হ্যাঁ, টি শার্টটা কিন্তু আমি আমার কাছে নিয়ে এসেছি। হিয়া গাল ফুলিয়ে বলে উঠল, এনেছেন কেন। আমি ওটা পরে এখানো পিক তুলতে পারিনি। আহির হালকা হেসে বলে উঠল, পড়তে হবে না। হিয়া আহিরকে ভেঙচি কেটে গিফটগুলো হাতে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করল। কিছুদূর গিয়ে আহিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, লাগবে না আপনার টি শার্ট। ওহ, আমার জামাইয়ের এত এত টি শার্ট আছে, প্রতিদিন 3টা করে পরলেও ফুরাবে না। হিয়া আহিরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজের রুমে চলে গেল। আহির সেদিকে তাকিয়ে মুচকি হাসল। ল্যাপটপ নিয়ে বসে পড়ল নিজের কাজে। আজ অফিসে যায়নি তাই বাড়িতে বসেই সব কাজ শেষ করতে হবে। হিয়া নিজের রুমে এসে আগেই আলমারি খুলে দেখতে লাগল। তবে কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে ঠোঁট উল্টে বলে উঠল, দেখেছো, সত্যি সত্যি টি শার্টটা নিয়ে নিয়েছে। কিছুদিনের জন্য আহির দেশের বাহিরে গেছিল। সেই সুযোগে হিয়া আহিরের রুম থেকে আহিরের একটা টি শার্ট নিয়ে এসেছিল। তারপর সেই টি শার্টের উপর নিজে ডিজাইন করেছিল। ডিজাইন বললে এক প্রকার ভুলই হবে। সে তো ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে টি শার্টের উপর চুমু খেয়েছে। যদিও এটা হিয়ার প্ল্যান ছিল না। সে তো রিলস দেখে এমনটা করেছে। হিয়া আহিরের গিফটগুলো আলমারিতে তুলে রাখতে রাখতে বিড়বিড় করে বলে উঠল, আহির ভাইয়ের গিফট রাখার জন্য আমাকে আরো শখানেক আলমারি কিনতে হবে। নয়তো এত গিফট আমি কোথায় কোথায় রাখবো। ঘড়িতে রাত 9টার মতো বাজে। হিয়া পড়ার টেবিলে বসে বর হচ্ছে। আজকে কলেজে যায়নি সে। এর কারণ হলো আজ আহির অফিসে যায়নি। কিন্তু অফিসে না গেলেও কি হিয়ার কোন লাভ হয়েছে। আহির সারাদিনে রুম থেকেই তো বের হয়নি। এই তো কিছুক্ষণ আগেও হিয়া গিয়ে আহিরের রুমে উকি দিয়ে এসেছে। প্রতিবারের মতো এবারেও দেখেছে আহির ল্যাবটপে কাজ করছে। হিয়া বেশ খানিকবার আহিরকে গিয়ে বিরক্ত করেছে।
হিয়া টেবিলে আর বসে থাকতে পারল না। ফোন হাতে নিয়ে বারান্দায় গিয়ে কিছুক্ষণ অদিতি আর রাদীফের সঙ্গে কথা বলল। অদিতি আর রাদীফ বর্তমানে সুইজারল্যান্ডে আছে। শুধু অদিতি আর রাদীফ নয়, আনিকা আর আদিবও আছে। হিয়া তাদের সাথে কিছুক্ষণ কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। সায়ানের রুমের দিকে যেতে যেতে ভাবল, আনিকা আর অদিতি আপু কি সুন্দর তাদের জামাইয়ের সাথে ঘুরছে। আর এদিকে আমি একা একা ঘুরঘুর করছি। আহির ভাই বাড়িতে, কিন্তু তার তো আমার দিকে কোন নজরই নেই। সেই কাজই করুক, আর যাব না তার কাছে। হিয়া সায়ানের রুমের সামনে এসে ভিতরে উকি দিয়ে দেখল, সায়ান আর ইয়ানা বসে বসে টিভি দেখছে। হিয়ার মনে হলো, তাদের এত সুন্দর সময়টা তার একদমই নষ্ট করা ঠিক হবে না। তাই সে সেখান থেকে নিঃশব্দে সরে গেল। হিয়া কি করবে ভেবে পাচ্ছে না। মাহির বাড়িতে নেই, সে আরশিকে নিয়ে বেরিয়েছে। সুহা দুদিন আগে এখানে এসেছে, তাই সাথে করে আরশিকে নিয়ে এসেছে। আরশির পরিবারের সঙ্গে কথা বলেছে সকলে। সব কথাবার্তা ঠিকঠাক করে রেখেছে, এবার শুধু বিয়েটা হলেই হবে। এদিকে আমাদের শান্ত সাহেব নতুন নতুন প্রেম করে, দিন দুনিয়ার সকল কিছু ভুলে বসেছে। শান্তর এমন পরিবর্তন দেখে আরিফ আর জিহাদ হতাশ হয়ে রাগে দুঃখে শান্তকে রেখে কক্সবাজার গেছে ঘুরতে। তবে আজকেই তাদের বাড়ি ফিরবার কথা। হয়তো আর কিছুক্ষণ পরেই তারা ফিরে আসবে। হিয়া সাফায়াতের রুমে এসে দেখল, আহিল আর সুহার ছেলে খেলাধুলা করছে। হিয়া তাদের সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করেও বোর হলো। সে কি করবে ঠিক ভেবে পাচ্ছে না। ইয়ানা আর সায়ান এরা পার্সোনাল সময় কাটাচ্ছে। মাইশা আর বিহানেরা সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। দুজনের কেউই ঠিকমতো বাড়ি থাকে না। বেচারি হিয়াই শুধু অসহায়। তার এই মুহূর্তে গিয়ে আহিরের মাথা ফাটাতে ইচ্ছে করছে। হিয়া বিরক্ত হয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করেছে। হঠাৎ আহানা চৌধুরীর সঙ্গে দেখা হলো তার। হিয়া তাকে দেখে অসহায় ভঙ্গিতে বলে উঠল, আম্মু আমি বড় হচ্ছি। বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত। আহানা চৌধুরী কিছুটা হতাশ হয়ে বলে উঠল, তুই একা নামা। আমরাও তো বড় হচ্ছি। হিয়া গাল ফুলিয়ে আহানা চৌধুরীর দিকে তাকিয়ে রইল। আহানা চৌধুরী কিছু একটা ভেবে মুচকি হাসল। পরক্ষণেই হিয়ার হাত ধরে হাঁটা শুরু করল। হিয়াও কোন কথা না বলে চুপচাপ হাঁটতে লাগল। আহানা চৌধুরী হিয়াকে নিজের রুমে নিয়ে আসলো। হিয়া আহানা চৌধুরীর রুমে এসে খানিকটা অবাক হয়ে গেল। কারণ সেখানে আয়েশা, আনিমা, শাইলা চৌধুরী বসে আছে। হিয়া কোন কিছু না বুঝতে পেরে সকলের দিকে তাকিয়ে রইল। হিয়াকে এভাবে তাকাতে দেখে আয়েশা চৌধুরী খানিকটা রহস্যময়ী হাসি দিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই মা। এখানে এসে চুপচাপ বসে পড়ো। হিয়া বাধ্য মেয়ের মতো আহানা চৌধুরীর বেডের উপর বসে পড়ল। কিছুক্ষণ পরেই রুমে প্রবেশ করল ইয়ানা, আরশি, হুমায়রা চৌধুরী আর হামিদা চৌধুরী। হিয়া ওদের দেখে কিছুটা অবাক হলো। তবে কিছু বলার আগেই হাফছা চৌধুরী রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। একই দাদি দরজা আটকালে কেন? হাফছা চৌধুরী ইয়ানার কথার কোন উত্তর না দিয়ে আহানা চৌধুরীর দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই আহানা চৌধুরী বলে উঠল, আজকে তোমাদের বিয়ে। কি? হ্যাঁ ঠিকই শুনেছ, আজকে তোমাদের বিয়ে। আমরা ঠিক করেছিলাম আহির আর হিয়াকে আজ আবার বিয়ে দিব। তারপর ভেবে দেখলাম সায়ান আর মাহির বাদ যাবে কেন। এখন ঘরোয়াভাবে তোমাদের বিয়ে দিব, কিছুদিন গেলে আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে আবার বিয়ে দিব। আমরা তোমাদের কোন কথা শুনতে চাই না। তাই চুপচাপ এখন বিয়ের জন্য তৈরি হও। আহানা চৌধুরীর কথা শুনে হিয়া, ইয়ানা আর আরশি হা করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই সুহা কতগুলো শপিং ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করল। হিয়া সকলের এমন হুটহাট সিদ্ধান্তে স্তব্ধ হয়ে বসে রইল। ইয়ানা আর আরশি কি বলবে বুঝতে পারছে না। সকলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। প্রায় ঘন্টা খানিক সময় নিয়ে হিয়া, ইয়ানা আর আরশিকে সাজিয়ে চৌধুরী বাড়ির মহিলারা। মূলত সুহা গিয়ে সকলের জন্য বিয়ের শপিং করে এনেছে। এদিকে হঠাৎ এমন বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে আহির, সায়ান আর মাহির এরা গুণাক্ষরেও কিছু টের পায়নি। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। ঘণ্টা খানিক আগে চৌধুরী বাড়িতে আবারও 3টে বিয়ে সম্পন্ন হয়েছে। শফিক চৌধুরী কাজী এনে বিয়ে পড়িয়েছে। সায়ান আর মাহির হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হলেও তেমন কোন প্রতিক্রিয়া জানায়নি।
কিন্তু আহিরকে এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করিয়েছে সকলে। আহির এমন হুট করে বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার বিয়ে নিয়ে হাজারো প্ল্যান ছিল। এভাবে সব মাটি করে সে কিছুতেই বিয়ে করতে রাজি না। কিন্তু আহিরের জেদ বেশিক্ষণ টেকেনি। চৌধুরী বাড়ির পুরুষদের সামনে অজ্ঞতা তাকে বিয়ে করতেই হয়েছে। শামীম চৌধুরী কথা দিয়েছে কিছুদিন পরে আবার ধুমধাম করে বিয়ে দিবে তাদের। সায়ান, মাহির আর আহির এরা তিনজন ছাদে বসে আছে। এই সময়ে ছাদে আসার তাদের কোন ইচ্ছেই ছিল না। সকলে জোরাজুরি করে তাদের এই ছাদে পাঠিয়েছে। নিচে আরিফ, জিহাদ, শান্ত, সুহা, আহিরা আর নাবিলা চৌধুরী তাদের বাসর ঘর সাজাচ্ছে। আহির বিরক্ত হয়ে ফোন ঘাটাঘাটি করছে। তার কিছুতেই মন বসছে না। ঘরে বউ রেখে এভাবে ছাদে বসে থাকা যায় নাকি? আহির কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, ধুর, এভাবে কতক্ষণ ছাদে থাকব। সকলে কি শুরু করেছে তারাই ভালো জানে। হুটহাট তাদের মাথায় যে কিভাবে এত আজেবাজে চিন্তা আসে। আহিরের কথা শুনে মাহির খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, কেন ভাই? আমাদের তো ভালোই লাগছে। ইসস, হঠাৎ করে বিয়ে করলাম। কিছুক্ষণ পরে বাসরও করব। ভাবতেই লজ্জা লাগে। মাহিরের কথা শুনে সায়ান আর আহির দুজনেই হেসে উঠল। সায়ান ঠাট্টার স্বরে বলে উঠল, তোর আবার লজ্জাও আছে? এতই যখন লজ্জা তাহলে বাসর করার দরকার নাই। তুই বরং আজকে ছাদেই থাক। সায়ানের কথা আহির সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, সায়ান, আজকে ওকে ছাদে আটকে রাখবো। দেখি কিভাবে বউয়ের কাছে যায়। মাহির অসহায় চোখ তাকিয়ে রইল আহির আর সায়ানের দিকে। পরক্ষণেই করুণ গলায় বলে উঠল, প্লিজ ভাই, আমার সাথে তোরা এমন অবিচার করিস না। আজ 26টা বছর হয়ে গেল আমি ভার্জিন। আর ভার্জিন থাকতে চাই না। সায়ান আর আহির দুজনেই মাহিরের কথা শুনে হেসে উঠল। আহির কিছুক্ষণ পরে সায়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সায়ান, তুই কি ইয়ানাকে মন থেকে সত্যি মেনে নিয়েছিস? দেখ, মেনে না নিতে পারলে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিস না। সায়ান মৃদু হেসে বলে উঠল, সত্যি বলতে, একটা সময় আমি মাইশাকে প্রচুর ভালোবাসতাম। কিন্তু যবে থেকে ইয়ানার সঙ্গে মেলামেশা শুরু করেছি, তবে থেকে আমার মাইশার কথা তেমন একটা মনে পড়ে না। আসলে আল্লাহ তায়ালা আমাদের জীবনসঙ্গী যারা হবে তাদের জন্য আলাদাই একটা মায়া তৈরি করে দেয়। আহির আর মাহির দুজনেই খুশি হলো সায়ানের কথা শুনে। সায়ান দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে উঠল, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। একজন চরিয়েবান জীবনসঙ্গী দান করেছেন। আর যাই হোক, বিয়ের আগে কারোর সাথে রুমো ডেটে যাওয়া তো দূরের কথা, কারো সাথে তেমন একটা কথাই বলেনি। মাহির সায়ানের কাঁধে হাত রেখে হেসে বলে উঠল, আমি জানি তুই এখনো মাইশাকে ভুলতে পারিসনি। কিন্তু মাইশা মেয়ে হিসেবে কেমন সেটা তো নতুন করে তোকে বলতে হবে না। যদিও ও যার সাথে বিয়ের আগেই বাজে কাজে লিপ্ত হয়েছে, পরে তার সাথেই বিয়ে বসছে। ইয়ানা মাইশার থেকে হাজার গুণে ভালো একটা মেয়ে। দেখতে শুনতে কোন অংশে অসুন্দর নয়। আহির, সায়ান আর মাহির কিছুক্ষণ কথাবার্তা বলল। কিন্তু রাত 1:30 বাজে কিন্তু এখনো তাদের কেউ ডাকতে আসেনি। আহির খানিকটা বিরক্ত হয়ে হাঁটা শুরু করল। সায়ান হঠাৎ আহিরের এমন কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে আহির, কই যাস? আহির খানিকটা রেগে গিয়ে বলে উঠল, তোদের সারারাত ছাদে থাকার ইচ্ছে হলে থাক, আমি আমার বউয়ের কাছে গেলাম। আহিরের কথা শুনে সায়ান আর মাহিরও পিছনে পিছনে হাঁটতে লাগলো। মাহির কিছুটা বিড়বিড় করে বলে উঠল, শালার বউ রেখে ছাদে থাকবো কোন দুঃখে? কিন্তু তুই তো বিয়েতে রাজি ছিলি না। বিয়ে করবি না বলে কি রাগই না দেখালি? এখন বউয়ের কাছে যাওয়ার জন্য এত পাগল হচ্ছিস কেন? আহির থেকে গিয়ে মাহিরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, বিয়েতে রাজি ছিলাম না সেটা ঠিক আছে, কিন্তু বাসর করতে রাজি নই সেটা তো বলিনি। বিয়েতে রাজি না থাকলেও আমি বাসর করতে রাজি। নিস্তব্ধ রাত, চারদিকে কোন কোলাহল নেই। রুমের আবছা আলোয় বসে আছে দুরন্ত এক কিশোরী। কিছুটা ভয়, লজ্জা আর সংকোচ ঘিরে আছে তাকে। হঠাৎ দরজা খোলার শব্দে কেঁপে উঠল হিয়া। আহিরের সঙ্গে এতদিন মিশেছে সে, কিন্তু তার এতটা ভয় কখনো লাগেনি। হঠাৎ কিছু একটা মনে পড়তেই হিয়া তড়িঘড়ি করে বেড থেকে নেমে পড়ল। সামনে এগিয়ে গিয়ে আহিরের সামনে দাঁড়িয়ে পড়ল। পরক্ষণেই মাথা ঝুঁকে আহির পা ছুঁয়ে সালাম করল। হিয়ার এমন কাণ্ডে আহির খানিকটা অবাক হল।
পরমুহূর্তেই হালকা হেসে বলে উঠল, পা ছুঁয়ে সালাম করতে হবে না, কলিজা। কিন্তু কেন? সকলেই তো বলে, স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। বলুক, আমার পা ছুঁয়ে সালাম করতে হবে না। ওহু, তা বললে তো হবে না। আমার এই মস্তিষ্কে শুধু তোমারই বসবাস। এই হৃদয়ের বা পাশে শুধু তুমিই থাকো। এই আহিরের চিন্তা ভাবনায় শুধু এক নারী থাকে, সেই নারীটাই যে তুমি। তোমার অবস্থান কখনোই আমার পায় নয়। হিয়ার খুব করে ইচ্ছে হলো আহিরকে একবার শক্ত করে জড়িয়ে ধরার। তবে সে তো লজ্জায় আহিরের দিকে তাকাতেই পারছে না। সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা। হিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে আহির বাঁকা হাসল। পরক্ষণেই দুষ্টমি রাঙা কণ্ঠে বলে উঠল, এত লজ্জা পাচ্ছ কেন, সোনা? আমি কি তোমাকে মেরে ফেলবো নাকি? শুধু আদরই তো করব। আহিরের কথা শুনে লাজে হিয়ার গাল দুটো লাল হয়ে উঠল। আহির অস্থির কণ্ঠে বলল, এভাবে লজ্জা পেতে হবে না তোমায়। লজ্জা পেলে তোমাকে খুব হট লাগে। তখন তোমাকে দেখে আমার মাথায় আজেবাজে চিন্তা ঘুরপাক খায়। হিয়া কোন কথা না বলে চুপচাপ আহিরের সামনে দাঁড়িয়ে রইল। আহির হিয়ার মুখটা হাত দিয়ে উপরে তুলল। হিয়া ভয়ে চোখ বন্ধ করে রইল। আহির কিছুক্ষণ হিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমাকে শক্ত করে আলিঙ্গন করবে বাটারফ্লাই। আমার এতদিনের সব তৃষ্ণা মিটিয়ে দিবে। প্লিজ আমাকে একবার নিজের সর্বোচ্চ দিয়ে আলিঙ্গন করো। আহিরের কথা শুনে হিয়া সাথে সাথেই জড়িয়ে ধরল। আহির হিয়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলে উঠল, এভাবে হবে না। নিজের সবটা দিয়ে ধরো। হিয়া শক্ত করে আহিরকে জড়িয়ে ধরল। আহিরও সযত্নে হিয়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। এভাবে কিছুক্ষণ পার হয়ে গেল। তবু আহির কিংবা হিয়া কেউ কাউকে ছাড়ছে না। আহির হঠাৎ ফিসফিসিয়ে বলে উঠল, আমাদের দীর্ঘ আলিঙ্গনে রাত পার হয়ে যাক। হিয়া আহিরের বুকের সঙ্গে নিজের নাক ঘষে বলল, আমার এভাবে থাকতে ভালোই লাগছে। আহির মৃদু হাসি ফুটিয়ে বলে উঠল, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো তুমি? উহু, আপনি বলুন। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসার মানুষটাকে নিজের সবটা দিয়ে আলিঙ্গন করা। কিছুক্ষণ পরে আহির হিয়াকে ছেড়ে দিল। হিয়াকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে শোয়াতেই হিয়া অসহায় কণ্ঠে বলে উঠল, আহির ভাই আমার। হিয়ার পুরো কথা শোনার আগেই বলে উঠল, জানি আমি। ভয় পেও না, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। আমি তোমাকে ভালোবাসি, মানে আমি তোমার সকল কিছুই ভালোবাসি। হিয়া ছলছল নয়নে আহিরের পানে তাকিয়ে রইল। আহির মৃদু হেসে বলে উঠল, কাঁদে না কলিজা। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমাবে। এই সময়ে রাত জাগতে হয় না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আহিরের কথা শুনে হিয়া আহিরকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। আহির দুষ্ট হেসে বলে উঠল, এভাবে জড়িয়ে ধৈর্য না যান। পুরুষ মানুষের কিন্তু ধৈর্য সহ্য মেয়েদের থেকে কম। হিয়া আহিরকে ছেড়ে দিয়ে উঠে বসল। পরক্ষণেই আহিরের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, কিন্তু আমার জামাইয়ের ধৈর্য বেশি, বিয়ে করেও 9 বছর বউয়ের থেকে দূরে থেকেছে। আর সারা জীবন এভাবে দূরে দূরেই থাকবে। হিয়ার এমন কথায় আহির চমকে উঠল। পরমুহূর্তেই বলে উঠল, হম, দেখাচ্ছি আমি। হিয়া এক লাফে বিছানা থেকে নেমে গেল। কাবার্ডের উপর থেকে নিজের জামাকাপড় নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে হেঁটে চলে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে আহিরের দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে উঠল, ঠিকই বলেছি আমি। হহ। আহির হিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। পরক্ষণেই নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা করতে লাগল। আশা করছি তোকে নতুন করে আর কিছু বোঝাতে হবে না। আর শোন, আমার কথার নড়চড় হলে তোর খবর আছে। সায়ানের কথা শুনে ইয়ানা চুপচাপ বসে রইল। তার উত্তর দেয়ার মতো কোন ভাষা নেই। সায়ান ইয়ানার কোন উত্তর না পেয়ে খানিকটা রেগে গিয়ে বলল, এখন মুখে কথা ফুটছে না, তাই না? যা সর আমার সামনে থেকে। এখনই আমার বিছানা থেকে নাম, আমি ঘুমাবো। সায়ানের এমন হুমকিপূর্ণ কথা শুনে ইয়ানা ভয় কেঁপে উঠল। কিছু না বলে ভয় ভয় বিছানা থেকে নেমে পড়ল। ধীর পায়ে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ পিছনে ফিরে সায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কথার কোন নড়চড় হবে না সায়ান ভাই। আমি আপনাকে কথা দিলাম 3 মাসের ভিতরেই আমি আপনার ইচ্ছে পূরণ করব। কথাটা বলে ইয়ানা এক মুহূর্তও সায়ানের রুমে দাঁড়ালো না। দরজা খুলে নিজের রুমের দিকে হাঁটা ধরল।
একবারের জন্য পিছনে ফিরে তাকানোর ইচ্ছে হলো না তার। ইয়ানা নিজের রুমের দরজা আটকে ফোনের লাইটটা জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, কষ্ট পাস না ইয়ানা। তোর ভাগ্যটা এমনই। তুই জানিস না ভালোর মূল্য নেই। এটুকু বলে ইয়ানা থামল। তার চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। কিছুক্ষণ পরে নিজের চোখ মুছে ইয়ানা ফের বলে উঠল, অনেক হয়েছে ভালো থাকা। তুই ভালো হলে অন্যের ক্ষতি। তুই আজ থেকে আর ভালো থাকবি না। ইয়ানা আয়না থেকে চোখ সরিয়ে নিল। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইচ্ছে হলো না বিয়ের সাজসজ্জা খুলে রাখার। এখন তার এক প্রশান্তির ঘুম দরকার। সামনে যেই তাকে নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হবে। এখনই তাকে ক্লান্ত হলে হবে না। নিজেকে তৈরি করতে হবে তার। সায়ান মাই ফ্রেশ হয়ে বের হয়েছে। সাজানো ফুলের বিছানার উপরে চোখ পড়তেই সায়ানের কেমন অদ্ভুত লাগলো। নিজেই নিজেকে প্রশ্ন করে বসল, সে ঠিক করছে তো? পর মুহূর্তেই নিজের মাথা থেকে সব ঝেড়ে ফেলল। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। কিন্তু ঘুম এসে চোখে ধরা দিল না। সায়ান খানিকটা বিরক্ত হল। তবে কার উপর বিরক্ত হয়েছে তা সে জানে না। হুট করে উঠে বসে পড়ল। নিজের ফোনটা হাতে নিয়ে অনলাইনে প্রবেশ করল। আহিরকে অনলাইনে দেখে সায়ান খানিকটা অবাক হয়ে গেল। কিছুক্ষণ হঠাৎ ইয়ানাকে দেখে সায়ান আরেক দফা অবাক হলো। সায়ান কোনো কিছু না ভেবেই ইয়ানাকে টাইপ করল, কি সমস্যা তোর? এত রাতে অনলাইনে কি? ঘুমাচ্ছিস না কেন? দীর্ঘ সময় পার হলো ইয়ানা এখনো অনলাইনে, তবে সায়ানের মেসেজের কোন উত্তর আসলো না। সায়ান রেগে গিয়ে ইয়ানাকে কল দিল। ইয়ানা ফোন ধরতেই সায়ান ধমকের সুরে বলে উঠল, তোকে কি জিজ্ঞেস করেছি আমি? ইয়ানা সোজাসাপটা ভাবে উত্তর দিল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সায়ান ভাই। আমার যথেষ্ট বয়স হয়েছে। নিজের পার্সোনাল বলতেও কিছু আছে। সায়ানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ইয়ানা ফোনটা কেটে দিল। সায়ান রাগে ফুঁচতে ফুঁচতে ফোনটা বিছানার একপাশে রেখে শুয়ে পড়ল। আরশি বেবি প্লিজ এমন কথা বইল না। তুমি না আমার মিষ্টি বউ। মাহির অসহায় কণ্ঠে আরশির দিকে তাকিয়ে বলল কথাটা। আরশি সেদিকে পাওয়া না দিয়ে নিজের মতো গহনা খুলতে লাগল। মাহির আরশির দিকে মুখ ভার করে তাকিয়ে রইল। আরশির হেলদোল না দেখে মাহির আবারও বলে উঠল, কিছু তো বলো। এভাবে চুপ করে থাকার কোন মানে আছে? আরশি কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, তোমাকে একবার বললে বুঝতে পারো না? বলছি না এখন কিছুই হবে না। মাহির কিছুটা রাগ দেখিয়ে বলে উঠল, এটা কেমন কথা আরশি? বিয়ে করেছি, বাসর করব না। মাহিরের কথার ও না দিয়ে আরশি রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পিছন ফিরে মাহিরের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, এখন তো পারিবারিকভাবে বিয়ে হয়েছে। যখন আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে তখন বাসর কইর। আমি আমার রুমে যাচ্ছি। তুমি রুম আটকে শুয়ে পড়ো। গুড নাইট সোনা। মাহির কোনো কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। আরশি দরজা চাপিয়ে নিজের রুমে চলে গেল। মাহির কত স্বপ্ন নিয়ে রুমে এসেছিল। কিন্তু তার স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিয়েছে তার বিয়ে করা বউ আরশি। মহির রুমে আসার পরপরই আরশি গম্ভীর কণ্ঠে বলে দিয়েছে, মাহির, এখন আমাদের মাঝে কিছুই হবে না। আমি আমার রুমে যাচ্ছি, তুমি তোমার রুমে থাকো। বেচার মাহিরের কোন কথাই আরশি শুনেনি। মাহিরের এই মুহূর্তে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। তবে পুরুষ মানুষ বলে কান্না করতে পারছে না। সুন্দর একটা সকাল। নরম আলোয় রুমটা পরিপূর্ণ হয়ে আছে। হিয়া ঘুমের ঘোরে নড়েচড়ে উঠল। পিটপিট করে চোখ খুলতেই চোখের সামনে ধবধবে সাদা কিছু ভেসে উঠল। হাত বাড়িয়ে ধরে দেখলে শক্ত কোন কিছু। হিয়ার হঠাৎ কোনো কিছু মনে পড়তেই মাথা উঁচু করে দেখল গভীর ঘুমে আচ্ছন্ন এক পুরুষ, যার নিঃশ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছে। হিয়া মৃদু হেসে আহিরের নাকের ডগায় নিজের আঙুল ছোঁয়ালো। ধীরে ধীরে নাক, গাল, চোখের পাতা, ঠোঁটে আঙুল ছুঁয়ে দেখতে লাগলো। আচমকা আহির হিয়াকে নিজের দিকে টেনে নিল। হিয়া কিছুটা চমকে উঠে আহিরের দিকে তাকাতেই আহির চোখ বন্ধ করেই বলে উঠল, জ্বালাচ্ছ কেন? হু। কোথায় জ্বালাচ্ছি আমি? কাল রাতে একটুও ঘুম হয়নি, বউ। তুমি তো বেঘরে ঘুমিয়েছ, কিন্তু আমি তো ঘুমাইনি। হিয়া কিছুটা অবাক হয়ে গেল। হুট করে বলে উঠল, আপনি ঘুমাননি কেন? আমি কি ঘুমাতে বারণ করেছি?
আহির চোখ খুলে হিয়ার চোখে চোখ রেখে মিষ্টি হেসে বলে উঠল, এত সুন্দর একটা বউ পাশে রেখে কোন পুরুষ কি ঘুমাতে পারে? যদি কোন পুরুষ পারে, তাহলে সে পুরুষই না। হিয়া আহিরকে ভেঙচি কাটল। আহির মৃদু হেসে হিয়ার গালে হাত রেখে আদুরে ভঙ্গিতে বলে উঠল, শুভ সকাল সোনা। উঠে ফ্রেশ হয়ে কিছু খেতে চাও? হিয়া আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল, আপনি খাবেন না আহির ভাই? আহির ঘুম জড়ানো কণ্ঠে বলল, উহু, আমি ঘুমাবো। হিয়া আহিরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণের মাঝেই আহিরের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পেল সে। হিয়া ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে হাঁটা শুরু করল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখল নাবিলা দাঁড়িয়ে আছে। হিয়া হাসি মুখে নাবিলার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং ভাবি। নাবিলা রহস্যময়ে এক হাসি দিল। পরক্ষণেই দুষ্টমি করে বলে উঠল, আচ্ছা এখন গুড মর্নিং দিব নাকি গুড নাইট? কালকে রাতে একটুও ঘুমাতে পেরেছ নাকি আহির ভাইয়ায়? নাবিলার পুরো কথা না শুনেই হিয়া গাল ফুলিয়ে বলে উঠল, তুমিও না ভাবি, কি সব বলছো? কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আমি কিন্তু বিবাহিত, সবই বুঝি। হিয়া নাবিলার কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে বলে উঠল, তেমন কিছুই হয়নি ভাবি। আমার পিরিয়ড চলছে। রাতে ঠিক মতোই ঘুমিয়েছি, বুঝলা? নাবিলা কিছুটা অবাক হয়ে গেল। পরক্ষণেই আফসোস করতে করতে বলল, তুমি আগে কেন বলনি? ধুর, ভাইয়ার কপালটাই খারাপ। এত বছর পর বউকে কাছে পেল। তবু। নাবিলার কথা শুনে হিয়া মৃদু হেসে উঠল। চুলগুলা বেঁধে নাবিলার হাত ধরে নিচে চলে আসলো। খাবার টেবিলে সকলকে দেখলেও ইয়ানাকে দেখল না। হিয়ার বিষয়টা খানিকটা খটকা লাগলো, তবে কিছু না বলে সে খাবার টেবিলে বসে চুপচাপ খেতে লাগলো। কিছুক্ষণ পরেই সায়ান নিচে নেমে এলো। চেয়ার টেনে খাবার টেবিলে বসতেই হিয়া প্রশ্ন করে বসল, ভাইয়া, ইয়ানা কোথায়? বোনের এমন প্রশ্নে সায়ান খানিকটা ভড়কে গেল। পরমুহূর্তেই হালকা হাসার চেষ্টা করে বলে উঠল, ইয়ানা তো ওর রুমে। আমি জানি না ওর খবর। হিয়া সায়ানের কথা শুনে মাথা দুলিয়ে সায় জানালো। কথা না বাড়িয়ে চুপচাপ খাবার খেয়ে উঠে গেল। সায়ান নিজের মতো খাবার খেতে লাগলো। কিছুক্ষণ পরে মাহির এসেও খেতে বসল। সায়ান আর চোখে তাকিয়ে দেখল মাহির গম্ভীর মুখে খাবার খাচ্ছে। সায়ান কিছুটা ঠাট্টা করে বলে উঠল, কিরে ভাই, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? মাহির খাবার খেতে খেতে রাগ দেখিয়ে বলে উঠল, এমনি কিছু না। মাহিরের হাবভাব দেখে সায়ানের হাসি পাচ্ছে। নিজের হাসিটা কোন রকম আটকে রেখে বলল, আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? কি হয়েছে সেটা বল। মাহির খাবার মুখে দিয়ে চিবুচ্ছে। হুট করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাল বিয়ে করেছি, কিন্তু বাসর আর করা হলো না। যতদিন না আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে ততদিনে আমাকে নিরামিষ থাকলে হবে। মাহিরের কথা শুনে সায়ান হেসে উঠল। সায়ানকে হাসতে দেখে মাহির কটমট চোখে তাকিয়ে রইল। সায়ান হাসতে হাসতে খাবার টেবিল থেকে উঠে গেল। ইয়ানার রুমের সামনে দাঁড়িয়ে আছে হিয়া। রুমটা ভেতর থেকে লক করা, তাই সে চাইলেও ঢুকতে পারছে না। হিয়া বিরক্ত হয়ে দরজায় নক করে যাচ্ছে, কিন্তু ইয়ানার খোলার কোন নামই নেই। হিয়ার এই মুহূর্তে প্রচুর রাগ হচ্ছে, ইচ্ছে করছে ইয়ানার গালে দুটো কষিয়ে থাপ্পড় দিতে। হঠাৎ দরজা খোলার শব্দ হিয়া কটমট দৃষ্টিতে সামনে তাকালো। কিন্তু সামনে তাকিয়েই হিয়া শক হয়ে গেল। ইয়ানার চুলগুলো এলোমেলো, এখনো বউয়ের সাজে। দেখেই বোঝা যাচ্ছে মাই ঘুম থেকে উঠে দরজা খুলেছে। হিয়া কিছুটা অবাক হয়ে বলে উঠল, কিরে চুন্নি, তুই এখনো ঘুমাচ্ছিস? ফ্রেশও হোসনি? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। খাবার খাবি না? ইয়ানা ঘুম ঘুম চোখ হিয়ার দিকে তাকিয়ে বলল, খেতে ইচ্ছে হলে খেয়ে নেব। তুই এখন যা, আমি ঘুমাবো। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে হিয়ার মুখের উপর দরজা বন্ধ করে দিল ইয়ানা। এমন কাণ্ডে অবাক হয়ে গেল হিয়া। ইয়ানার এমন ব্যবহার আগে কখনো দেখেনি সে। হিয়ার মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। ইয়ানার এমন ব্যবহার একটুও ভালো লাগেনি তার। হিয়া নিজের রুমের দিকে হাঁটা ধরল। মাঝপথে আহানা চৌধুরী সঙ্গে দেখা হলো তার। আহানা চৌধুরী মৃদু হেসে হিয়াকে বলে উঠল, কোথায় গিয়েছিলি মা, খাবার খেয়েছিস? হিয়া মুচকি হেসে বলে উঠল, হুম আম্মু, খেয়েছি।
আহানা চৌধুরী হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছেলেটা কোথায়? আহির খেয়েছে। হিয়া গাল ফুলিয়ে বলল, তোমার ছেলে নিজের রুমে ঘুমাচ্ছে। আহানা চৌধুরী মুচকি হেসে বলে উঠল, ছেলে একা ঘুমাচ্ছে কেন, তুইও গিয়ে ঘুমা। হিয়া আহানা চৌধুরীর দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণেই বলে উঠল, কেন বলো তো? আমি তো রাতেই ঘুমিয়েছি। আবার ঘুমাতে যাব কেন? হিয়ার কথা শুনে আহানা চৌধুরী থতমত খেয়ে গেল। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। হিয়া আহানা চৌধুরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দুষ্ট হেসে বলে উঠল, এত তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারবা না আম্মু। বুঝলা? হিয়া এটুকু বলেই দাঁত কেলিয়ে হাসল। পরমুহূর্তেই নিজের রুমের দিকে চলে গেল। আহানা চৌধুরী হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ছেলের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। চৌধুরী পরিবারের সকলে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কারণ চৌধুরী বাড়িতে নতুন সদস্য আসছে। নতুন সদস্য আসার খবর শুনে ছোট বড় সকলেই খুব খুশি হয়েছে। এই তো কিছুক্ষণ আগের কথা। সকালের খাবার খেয়ে যে যার কাজে চলে গেছিল। শুক্রবার হওয়াতে ছোটরা সকলে বাড়িতে। হিয়া, নবিলা আর মাইশা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নাবিলা উঠে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। হিয়া আর মাইশা দুজনেই হতভম্ব হয়ে নিবিলার কাছে গেছিল। বাড়ির সবাইকে ডাকতেই নাবিলাকে দেখে সকলেই দুশ্চিন্তায় পড়ে গেছে। শান্ত কল দিয়ে ডাক্তার আনিয়েছিল। ডাক্তার এসে নাবিলাকে চেক আপ করেই সবাইকে সুসংবাদটা দিয়ে গেছে। আরমানকে জিহাদ কল করে বলেছিল, ভাইয়া নাবিলা ভাবির যেন কি হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ব্যাস আরমান অফিস থেকে তড়িঘড়ি করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে সকলের কাছে জিজ্ঞেস করছে কি হয়েছে। তবে কেউ কিছু বলছে না। উল্টো মুচকি মুচকি হাসছে। আরমান সকলের এমন অভিব্যক্তি দেখে খানিকটা অবাক হয়ে গেল। সন্দেহ নিয়ে আরিফের দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে আরিফ? সত্যি করে বল তো, তোরা এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? আরিফ চমৎকার একটা হাসি দিল। পরক্ষণেই বলে উঠল, হাসবো না ভাইয়া, কিছুদিন পরে চাচ্চু হব। আরিফের কথা ভালোভাবে বুঝতে না পেরে আরমান বিরক্ত হয়ে বলে উঠল, মানে? হেয়ালি না করে বল কি হইছে? কি আর হবে ভাইয়া, মিষ্টি খাওয়াও, তুমি বাবা হচ্ছ। হিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাটা বলে উঠল। আরমান কি বলবে ঠিক বুঝতে পারছে না। সকলের দিকে তাকিয়ে দেখল, সকলেই মুচকি মুচকি হাসছে। আরমান হুট করে হেসে উঠল। পরক্ষণেই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছুটে গেল নাবিলার কাছে। নাবিলা বেডের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে। আরমান ধীরে ধীরে এগিয়ে গিয়ে নাবিলার পেটের উপর হাত রাখতেই নাবিলা চমকে উঠল। চোখ খুলে দেখল, আরমান হাসি মুখে তাকিয়ে আছে। নাবিলা কিছুটা ভয় ভয় বলে উঠল, আরমান বিশ্বাস করো আমি এই বিষয়ে কিছু জানতাম না। কিভাবে যে? নাবিলার পুরো কথা না শুনেই আরমান হেসে বলে উঠল, আমার যে কি আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ জান, এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার জন্য। নাবিলা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল, আরমান হয়তো এই বিষয়ে নিয়ে রাগ করবে। আরমানের ইচ্ছে ছিল বিয়ের প্রথম 2 বছর নিজেরা সময় কাটাবে। তারপর বেবি নিয়ে ভাববে। কিন্তু 1 বছর হওয়ার আগেই যে সে বাবু নিয়ে ফেলেছে। তবে আরমান যে এত খুশি হবে, নাবিলা কল্পনাও করতে পারেনি। হিয়া আনিকা আর অদিতিকে কল করে খুশির সংবাদটা দিয়েছে। আনিকা আর অদিতি এখনো দেশে ফেরেনি। তারা হানিমুনের নাম করে, মনে হচ্ছে সেই দেশেই সেটেল হয়ে যাবে। হিয়া খানিকটা মন খারাপ করে বলে উঠল, তোমারা থাকলে কত ভালো হতো। তাড়াতাড়ি ভাইয়াদের নিয়ে চলে আসো। তোমাদের ছাড়া একদম ভাল লাগে না। আনিকা আর অদিতি দুজনেই মুচকি হাসল। পরক্ষণেই অদিতি বলে উঠল, আমাদের রেখেই তো বিয়ে বসলি। তা বুঝতেই পারছি, আমাদের কতটা মিস করছিস। হিয়া ভেংচি কাটল। ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, এখন তো প্ল্যান ছাড়া বিয়ে হইছে। তোমরা দেশে আসো, তারপর আবার নতুন করে বিয়ে হবে। আনিকা হাসতে হাসতে বলল, কিন্তু বিয়ের মজা তো এখানেই চলে গেছে। আচ্ছা, তুই কোথায় ঘুমাস? হিয়া গাল ফুলিয়ে বলে উঠল, কে বলেছে বিয়ের মজা চলে গেছে? কোন মজাই যায়নি, বুঝলা। আমি আমার রুমে ঘুমাই। আর কোথায় ঘুমাবো? অদিতি মুখ বেঁকিয়ে বলে উঠল, না, তাইলে বিয়ের মজা যায়নি। আমরা খুব শীঘ্রই দেশে চলে আসবো, বনু।
হিয়া হালকা হাসল ওদের কথা শুনে। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। হিয়ার আজ ভীষণ খুশি লাগছে, তাদের বাড়িতে নতুন সদস্য আসছে। ভাবতেই অজানা এক আনন্দ হচ্ছে তার। হিয়া খুশি মনে আহিরকে কল করল। তবে আহির ফোন ধরেনি। কিছুক্ষণ পরে আহির নিজেই তাকে কল করেছে। হিয়া আহিরকেও খুশির সংবাদটা জানিয়েছে। আহির অনেক খুশি হয়েছে। সকলের এত খুশির মাঝে একজনকে খুঁজে পেল না হিয়া। হিয়া দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠল, ইয়ানা, তুই কোথায়? হঠাৎ করে এমন বদলে গেলি কেন? আমি তোকে খুব মিস করছি। প্লিজ তুই আগের মতো হয়ে যা। ইয়ানা সেই সকালে বেরিয়েছে। এখনো বাড়ি ফেরেনি। কাউকে বলেও যায়নি কোথায় গেছে। সে এখন সকলকেই ইগনোর করে চলছে। এমনকি হিয়ার সাথে তেমন একটা কথাও বলে না। সারাক্ষণ কার সাথে যেন ফোনে কথা বলে। হিয়া জিজ্ঞেস করলে উত্তর দিয়েছিল। এটা তার পার্সোনাল বিষয়। হিয়া এই ইয়ানাকে দেখে প্রচুর অবাক হয়। কেউ এক রাতের ভিতরে এতটা পাল্টে যায় কিভাবে? একদিকে ইয়ানা যে কিনা অনেক পাল্টে গেছে। অন্যদিকে সায়ান, যে আনন্দের সহিত জীবন কাটাচ্ছে। ইয়ানাকে নিয়ে তার কোন মাথা ব্যথা নেই। ইয়ানা যে তার বউ হয়, এটা যেন তার অজানা। হিয়া কিছুদিন ধরে সায়ান আর ইয়ানার হাবভাব লক্ষ্য করে এসেছে। কেউই স্বাভাবিক নয়। হিয়া এটুকু বুঝতে পেরেছে, সায়ান আর ইয়ানার মাঝে কিছু একটা হয়েছে। আর কি হয়েছে সেটা তার জানতেই হবে। হিয়া ফোনের দিকে তাকিয়ে হুট করে বলে উঠল, আজকে তোকে বলতেই হবে ইয়ানা, কি হয়েছে তোর? তোকে কোনোভাবেই আজ ছাড়ছি না। তোকে বলতে হবেই। রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে আছে সায়ান। তার এই মুহূর্তে ইচ্ছে করছে ইয়ানার গালে ঠাসস ঠাসস করে দুটো থাপ্পড় মারতে। কিন্তু মাহির সাথে থাকায় কিছুই করতে পারছে না সে। সায়ান রাগে ফুঁচতে ফুঁচতে গাড়ি চালিয়ে অন্যদিকে চলে গেল। মূলত সায়ান আর মাহির একটা কাজে বেরিয়েছে। সায়ান ড্রাইভিং করছে, মাহির পাশের সিটেই বসেছিল। হঠাৎ মাহির সায়ানকে ডেকে দেখালো, ইয়ানা একটা ছেলের হাত ধরে হাঁটছে। ইয়ানার হাতে কতগুলো লাল টকটকে গোলাপ। দুজন হেসে হেসে কথা বলছে। তারা একটা ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। একজন অন্যজনকে খাইয়ে দিচ্ছে। সায়ানের মাথা গরম হয়ে গেছে ইয়ানাকে ছেলেদের সঙ্গে দেখে। তাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে। মাহির আগুনে ঘি ঢালার মতো বলে উঠল, সায়ান তুই কি জেলাস? সায়ান গাড়ি চালাতে চালাতেই বলে উঠল, কেন? জেলাস হওয়ার কি আছে? আহির উদাস ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে বলল, নিজের বউকে অন্যের সাথে দেখে জেলাস ফিল করার কথা। তাই বললাম। এমনিতে জানি তুই মুখে যতই বলিস, নিজের ইচ্ছেতে বিয়ে করেছিস। তবে তুমি ইয়ানাকে একদম পছন্দ করিস না। সায়ান সরু চোখে মাহিরের দিকে তাকালো। মাহির অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলে উঠল, তবে যাই হোক, আমি যতদূর জানি, ইয়ানাকে যে ছেলেটার সাথে দেখলাম, ওই ছেলেটা ওর স্কুল লাইফ থেকে পছন্দ করে। ইয়ানা পাওয়া দিতে না। ছেলেটা ভালোই পাগলামি করছে ইয়ানার জন্য। এখন হয়তো ইয়ানারও মন গলে গেছে। ছেলেটা ভালোই, ওদের মানাবেও। আর তাছাড়াও ইয়ানাকে ভালোবাসে, সুখে রাখতে পারবে। মাহিরের কথা শুনে সায়ান চমকে উঠল। কিছুটা অবাক হয়ে বলল, মজা করছিস আমার সঙ্গে? মাহির শান্ত গলায় বলে উঠল, মজা করছি না, সিরিয়াসলি বললাম। সায়ান চুপচাপ গম্ভীর মুখে গাড়ি চালাতে লাগল। মাহির কিছুক্ষণ পরে আবার বলে উঠল, ভাই তুই এত মহান কেন? নিজের বউ অন্যরে দিয়ে দিছোস। তোর মতো এমন মহান লোক পৃথিবীতে আর একটাও নাই। সায়ান এবারেও গম্ভীর কণ্ঠে বলল, ভালো। হ্যাঁ ভালোই তো। খারাপ হবে কেন? নিজের বউ অন্যরে দেয়া খারাপ কিছু না। সায়ান দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই চুপ করবি নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? মাহির চুপ করে বসে রইল। সায়ান মুখে যাই বলুন না কেন, সে ভেতরে ভেতরে ঠিকই জেলাস। সায়ান নিজেও কিছুদিন ধরে খুব হতাশ। ইয়ানার এমন পরিবর্তন তারও ঠিক সহ্য হচ্ছে না। সে তো ইয়ানাকে এভাবে পরিবর্তন হতে বলেনি। বলেনি অন্য কোন ছেলের হাত ধরে হাঁটতে। বলেনি সারাদিন ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে। সায়ানের এক প্রকার ভয় হচ্ছে, তার জন্য ইয়ানা ভুল পথে চলে যাবে না তো। ইয়ানা চুপচাপ গাড়িতে বসে আছে। কিছুক্ষণ আগেই তার সাথে থাকা ছেলেটাকে বিদায় জানিয়েছে সে। ইয়ানা মাথা সিটের সঙ্গে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। তার এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে।
নিজের প্রিয় মানুষটাকে পেয়েও না পাওয়াই রইল। যাকে ভালোবেসে অন্য কোন ছেলের সাথে কথাও বলল না, আজ তার জন্যই ছেলেদের হাত ধরে হাঁটতে হচ্ছে। ইয়ানা কি করবে বুঝতে পারছে না। তার চোখ বন্ধ করলেও চোখের সামনে সায়ানের মুখটা ভেসে ওঠে। সে কি বেপরোয়া হয়ে সায়ানকে বেঁধে রাখবে, নাকি সায়ানের কথা রেখে তাকে ছেড়ে দিবে? ঘড়িতে রাত 10টা বাজে। চৌধুরী বাড়ির সকল পুরুষরা বাড়িতে চলে এসছে। শোলকেই বেজায় খুশি। আহির ফিরেছে 9টার দিকে। সাথে নিয়ে এসে হরেক রকমের মিষ্টি। চৌধুরী পরিবারে নতুন অতিথি আসবে বলে কথা। মিষ্টি না আনলে কি হয়? আহির আর হিয়া ছাদে বসে আছে। আহিরের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ দেখছে হিয়া। আহিরও এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হুট করে আহির বলে উঠল, চলো বাটারফ্লাই, আজকে একসাথে ঘুমাই। হিয়া কিছুই বলল না, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। আহির হিয়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি নিয়ে এত মন খারাপ? কি হইছে আমায় বলো। হিয়া কিছুটা মন খারাপ করে আহিরের দিকে তাকালো। পরক্ষণেই মুখ গুমরা করে বলে উঠল, আপনি জানেন, ইয়ানা আগের মতো নেই। ও কেমন পাল্টে গেছে। আমাকে ইগনোর করে, শুধু আমাকে সবাইকে ইগনোর করে। হিয়ার কথা শুনে আহিরের মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখ মুখ কুঁচকে পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল। পর মুহূর্তেই মাহিরকে কল দিয়ে বলে উঠল, মাহির কই তুই? 2 মিনিটের মধ্যে ছাদে আয়। কথাটা বলেই আহির কলটা কেটে দিয়েছে। মিনিট 5-এর মধ্যেই মাহির আর আরশি ছাদে এসে হাজির হয়েছে। তারপর হিয়া আর আহিরের পাশে বসে পড়ল। আহির তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে বলে উঠল, সায়ান কোথায়? মাহির কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, জানি না, আমি তো বাসায় চলে এসেছি। আহির খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, সায়ানের যে ইয়ানাকে পছন্দ না, আগে বলেনি কেন? এখন এইসবের মানে কি? ওর জন্য এখন ইয়ানাও ভুল পথে চলে যাবে। আমার আগেই বোঝা উচিত ছিল, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। মাহির মাথা চুলকে বলে উঠল, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন ভাই? আহির খানিকটা ধমকের সুরে বলে উঠল, তুই সব জানোস। সায়ানের মাথায় কি চলছে, সেটা বল। মাহির ঠোঁট বেঁকিয়ে বলল, বিশ্বাস করো ভাই, আমি কিছু জানি না। আজকে আমি আর সায়ান একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ইয়ানা আর একটা ছেলে রাস্তায় হাত ধরে হাঁটছে। ইয়ানার হাতে কতগুলো লাল গোলাপ। আবার দেখলাম দুজন দুজনকে ফুচকাও খাইয়ে দিচ্ছে। মাহিরের কথা শুনে আহির, হিয়া, আরশি তিনজনই খুব অবাক হলো। হিয়া আর আরশি একসাথে বলল, তারপর? মাহির হালকা হেসে বলে উঠল, সায়ান মুখে স্বীকার না করলেও আমি শিওর ও জেলাস ফিল করছিল। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও অনেক রেগে আছে। মজার ব্যাপার হলো, আমি আগুনে ঘি ঢালার জন্য বলেছি। ও ছেলে রিয়ানাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে। হিয়া সায় জানিয়ে বলে উঠল, একদম ঠিক করেছো ভাইয়া। আহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, সায়ান এখনো মাইশাকে ভুলতে পারেনি মাহির। আমার মনে হয়, পরে আমাদের জোর না করাই ভালো। খুব শীঘ্রই ওর আর ইয়ানার ডিভোর্সের ব্যবস্থা করতাছি। শুধু শুধু ইয়ানার জীবনটা কেন নষ্ট করব, বল? নিয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, মাইশাকে ভুলতে পারেনি মানে? আহির আর মাহির দুজনে কিছুক্ষণ চাওয়া চাওয়ি করল, তারপর হিয়া আর আরশিকে সব খুলে বলল। হিয়া নিজের ভাইয়ের ব্যাপারে এত কিছু শুনে অবাক হয়ে গেল। খুব কষ্টও পেল সায়ানের একতরফা ভালোবাসার কথা শুনে। হিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজকে আমি ইয়ানার সাথে ঘুমাবো। ওর সাথে কথা বলাটা খুব জরুরি। আহির কিছু একটা ভেবে হিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আজকে ইয়ানার সঙ্গেই ঘুমিও। আর শুনো, আমি যা যা বলবো তো ইয়ানাকে ভালোভাবে বুঝিয়ে দিবা। হিয়া মাথা দুলিয়ে সায় জানালো। আহির, হিয়া, মাহির আর আরশি একসাথে মিলে একটা প্ল্যান করলো। প্ল্যান শেষে সকলেই বলে উঠল, এবার আমরাও দেখব সায়ান ইয়ানাকে ছেড়ে কোথায় যায়। তুই বললি, আর আমি শুনলাম। আমি যখন বলেছি আজ আমি তোর সঙ্গে ঘুমাবো, তার মানে তোর সঙ্গেই ঘুমাবো। ইয়ানার দিকে সরু চোখে তাকিয়ে কথাটা বলে উঠল হিয়া। ইয়ানা হিয়ার কথায় তোয়াক্কা না করে আবারও বলল, প্লিজ যা তো হিয়া, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। হিয়া দ্বিগুণ তেজ দেখিয়ে বলে উঠল, তো ঘুমা। কে বারণ করেছে?
হুট করে ইয়ানার রুমে এসে হিয়া জেদ ধরেছে আজকে সেই ইয়ানার সঙ্গেই ঘুমাবে। হিয়ার হুট করে এমন মতলবের মানে বুঝতে পারছে না ইয়ানা। সে ভালো করেই জানে সে হিয়ার সাথে পেরে উঠবে না, তাই চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। হিয়া ইয়ানার দিকে আর চোখে তাকিয়ে রইল। পরক্ষণেই রুমের দরজা আটকে দিয়ে ইয়ানার পাশে গিয়ে শুয়ে পড়ল। হিয়া ঠিকই বুঝতে পেরেছে ইয়ানা ঘুমায়নি, ঘুমের ভান ধরে আছে। কিছুক্ষণ পার হয়ে গেল, কিন্তু ইয়ানার কোন সারা শব্দ পেল না হিয়া। খানিকটা বিরক্ত হয়ে কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎ করেই হিয়ার মনে হলো ইয়ানা কান্না করছে। হিয়া সন্দেহ নিয়ে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখল ইয়ানা সত্যি সত্যিই কান্না করছে। হিয়া ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে ইয়ানা, তুই এভাবে কান্না করছিস কেন? আমি জানি ভাইয়া এই বিয়েতে রাজি ছিল না, আমাকে তুই সব খুলে বল। ইয়ানা হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরক্ষণেই ফোপাতে ফোপাতে বলে উঠল, সরি হিয়া, আমি তোর সাথে বাজে ব্যবহার করতে চাইনি, কিন্তু আমার কোন উপায় ছিল না, আমাকে তুই মাফ করে দে। হিয়া ইয়ানাকে মৃদু হেসে জবাব দিল, আরে কি বলছিস এসব, আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই আমাকে কখনোই নিজ থেকে কষ্ট দিবি না। ইয়ানা কিছু না বলে চুপচাপ হিয়াকে জড়িয়ে ধরে বসে রইল, কিন্তু ইয়ানার কান্না থামল না। হঠাৎ দরজায় কেউ নক করতেই ইয়ানা আর হিয়া দুজনেই চমকে উঠল। হিয়া উঠে গিয়ে রুমের লাইটটা জ্বালালো, তারপর গিয়ে রুমের দরজা খুলে দেখল সায়ান বিষণ্ণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়াকে ইয়ানার রুমে দেখে সায়ান অবাক হয়ে গেল। কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল, তুই এখানে, ইয়ানা কোথায়? ঠিক আছে তো? ভাইয়ের কথা শুনে হিয়া মনে মনে হাসল, তবে মুখে প্রকাশ না করে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইয়ানা রুমে আছে, রুমের ভিতরে আসো ভাইয়া। সায়ান হিয়ার কথায় সায় জানিয়ে রুমের ভিতরে প্রবেশ করল। হিয়া আর চোখে সায়ানের দিকে তাকিয়ে দেখল সায়ানের চোখমুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইয়ানা এতক্ষণে সায়ানকে খেয়াল করে চমকে উঠল, তড়িঘড়ি করে চোখ মুছতে লাগল। হুট করে বলে উঠল, কিছু বলবেন সায়ান ভাই? সায়ান কোন উত্তর না দিয়ে চুপচাপ ইয়ানার দিকে তাকিয়ে রইল। ইয়ানার চোখমুখ দেখেই সায়ান বুঝতে পেরেছে ইয়ানা কান্না করেছে। হিয়া খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, ভাইয়া, আজকে আমি ইয়ানার সঙ্গে ঘুমাবো, তোমার কিছু বলার থাকলে বলো, নয়তো গিয়ে ঘুমাও, আমরাও ঘুমাবো। সায়ান মৃদু হেসে বলে উঠল, না তোরা ঘুমা, আমি চলে যাচ্ছি। হিয়া হালকা হেসে বলল, আচ্ছা যাও তাইলে, আর কষ্ট করে দরজাটা লাগিয়ে দিও প্লিজ। সায়ান হিয়া কথায় সায় জানিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। হিয়া কিছুটা শব্দ করেই বলে উঠল, ইয়ানা আজকে তোদের ডেট কেমন হলো রে? টেবিলে রাখা লাল গোলাপগুলো দিয়ে কি তোকে প্রপোজ করেছে? হিয়ার কথা শুনে ইয়ানা চমকে উঠল। সায়ানের পা থেমে গেল হিয়ার কথা শুনে। সায়ান পিছনে ঘুরে দেখল সত্যি সত্যি ইয়ানার পড়া টেবিলের উপর কতগুলো গোলাপ রাখা। সায়ান দেখেই চিনতে পেরেছে সকালে ইয়ানার হাতে এই ফুলগুলোই ছিল। সায়ান এক নজর ইয়ানার দিকে তাকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল। হিয়া ভাইয়ের কাণ্ড দেখে হেসে উঠল। ইয়ানা ভয় ভয় বলল, তুই জানলি কিভাবে আমি সকালে ডেটে গেছিলাম? হিয়া ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, মাহির ভাই বলেছে। ভাইয়া আর মাহির ভাই সকালে কোথায় নাকি যাচ্ছিল, তখন শেখেছে তুই একটা ছেলের হাত ধরে হাসছিলি। ফুচকা খাটিয়েছ দুজন দুজনকে। হিয়ার কথা শুনে ইয়ানা চমকে উঠল। হিয়া মৃদু হেসে বলল, ভয় পাস না, আমি তোর সাপোর্ট করি। ভাইয়ার এবার কষ্ট পেতে হবে। মানুষ বিনা কষ্টে হিরে পেলেও কোন মূল্য দেয় না। আর সেখানে তো ভাইয়া তোর মতো এত ভালো একটা মেয়ে পেয়েছে। ইয়ানা ছলো চোখে হিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া রুমের বাতি নিভিয়ে ইয়ানার পাশে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে বলে উঠল, ইয়ানা তোর আর ভাইয়ার মাঝে কি হয়েছে? সত্যি সত্যি আমাকে বল। ইয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, সায়ান ভাই সেই ছোট্ট বেলা থেকে মাইশাকে একতরফা ভালোবেসে এসেছে। তুই তো জানিস আমাকে ছোটবেলা থেকেই সে এড়িয়ে চলে। তুই আবদার করেছিস তাই আমাকে বিয়ে করেছে। আমাকে বলেছে 3 মাসের মধ্যে ডিভোর্স দিবে। কিন্তু সে বাড়ির কারো কাছে খারাপ হতে চায় না। তার জন্য না হয় আমি সবার চোখে খারাপ হলাম। হিয়া খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। তুই বিয়ের আগে কেন বলছিলি সায়ান ভাই তোকে ভালোবাসে?
তোরা একটা আইসক্রিম দুজন মিলে ভাগ করে খেয়েছিস। ফুল কিনে দিয়েছে, কত কি। সেগুলো কি মিথ্যা ছিল? ইয়ানা বোকা হেসে বলে উঠল, সায়ান ভাই বলেছিল এগুলো বলতে। রাত 1:30টার বেশি বাজে। সায়ান ছাদের রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার কিছুতেই ঘুম আসছে না। সকালে ইয়ানাকে অন্য ছেলের হাত ধরে হাঁটতে দেখে তার মোটেও ভালো লাগেনি। সে মেনে নিতেই পারছে না, সায়ান চৌধুরীর বিয়ে করা বউ কিনা অন্য ছেলের হাতে হাত রেখেছে। তাও সেই ছেলের হাত, যে কিনা স্কুল লাইফ থেকে তার বউকে পছন্দ করে। সায়ানের সারাদিনটা বিষণ্ণতায় কেটেছে। এক মুহূর্তর জন্য শান্ত হতে পারেনি সে। শেষে সহ্য না করতে পেরে ইয়ানার রুমে গেছিল, এটা জিজ্ঞেস করার জন্য ছেলেটাকে। কিন্তু হিয়া ছিল বলে তা আর বলা হয়নি। তবে ইয়ানার চোখে জল দেখে সায়ান আরো অস্থির হয়ে উঠেছে। ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেনি সে। নিজেও বুঝতে পারছে না সে কি চাইছে। নিজেকে বারবার প্রশ্ন করেও কোন উত্তর পাচ্ছে না। সে কি ইয়ানাকে নিজের বউ হিসাবে মেনে নিয়েছে, নাকি ইয়ানার মায় পড়ে গেছে? কিরে সায়ান, এত রাতে ছাদে কি করছিস? হঠাৎ কারোর কথা শুনে সায়ান চমকে উঠে পিছনে তাকালো। তাকিয়ে দেখল মাহির আর আহির দুজনে তার দিকেই এগিয়ে আসছে। সায়ান কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম আসছিল না, তাই এসছি। কিন্তু তোরা দুজন এত রাতে ছাদে কেন? আহির খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, ছাদে বউ রেখে গেছিলাম, বউ নিতে আসছি। সায়ান চোখ ছোট ছোট করে আহিরের দিকে তাকিয়ে রইল। মাহির হুট করে বলে উঠল, তোকে সারা বাড়ি খুঁজে মরছি, আর এখানে ছাদে? সায়ান বিস্ময়কর কণ্ঠে বলে উঠল, এত রাতে আমায় খুঁজছিস কেন? আহির গম্ভীর কণ্ঠে বলল, দেখ, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না। সোজাসাপটা বলছি, তুই আর ইয়ানা কেউ কাউকে পছন্দ করিস না। তাই তোদের এই সম্পর্কটা না রাখাই ভালো। আহিরের কথা শুনে সায়ানের বুকে যেন তীর বিঁধে গেল। সায়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, আচ্ছা, কিন্তু এত রাতে এসব কথা বলছিস কেন? আহির ভনিতা ছাড়াই বলে উঠল, আজকে যে ছেলেটার সাথে ইয়ানাকে দেখেছিস, ওই ছেলেটাকে ইয়ানা ভালোবাসে। ছেলেটাও ইয়ানাকে ভালোবাসে। আমরা তো জানি তুই ইয়ানাকে পছন্দ করিস না। আমি আর মাহির ছেলেটার সঙ্গে এত রাত পর্যন্ত কথা বলেছি। ছেলেটা বলেছে তোর সঙ্গে ইয়ানার বিয়ে হয়েছে, সেটার তার অজানা নয়। তবুও সে ইয়ানাকে বিয়ে করতে চায়। সায়ান শান্ত চোখে তাকিয়ে রইল আহিরের দিকে। মুখে শুধু এটুকুই বলল, অ। তারপর? মাহির কিছুটা রাগ দেখিয়ে বলে উঠল, তারপর আর কি? আমরা দাদুর সঙ্গে কাল কথা বলবো এই বিষয় নিয়ে। তোদের বিয়ের বিষয়টা তো পরিবারের মানুষ ছাড়া আর কেউ জানে না। তাই তেমন কোন সমস্যা হবে না। খুব শীঘ্রই ডিভোর্স। সায়ান পুরো কথা না শুনেই ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল। আহির একটা হাসি দিয়ে বলে উঠল, আমাদের কাজ শেষ মাহির। আগুনে ঘি ঢেলে দিয়েছি। চল এবার গিয়ে ঘুমাই। এই সাত সকালে কোথায় যাচ্ছিস তোরা? হিয়া আর ইয়ানা রেডি হয়ে নিচে নামছিল। হঠাৎ কারো কথা শুনে পেছনে তাকালো। সায়ান তাদের দিকেই গম্ভীর মুখে তাকিয়ে আছে। হিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, আজ কলেজে একটা প্রোগ্রাম আছে ভাইয়া, তাই রেডি হয়ে একটু তাড়াতাড়ি বের হয়েছি। শয়ান হিয়ার কথা শুনে কিছু বলল না। শুকনো একটা হাসি দিল। কোন দিকে না তাকিয়ে হনহন করে নিচে নেমে গেল। হিয়া সায়ানকে পিছন থেকে ডেকে বলে উঠল, ভাইয়া। সায়ান পিছনে না তাকিয়েই বলে উঠল, কিছু বলবি? তুমি কি ফ্রি আছো? হিয়ার কথা শুনে সায়ান ভ্রু কুঁচকে পিছনে তাকালো। পরক্ষণেই বলে উঠল, কেন? হিয়া দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে উঠল, যদি একটু ফ্রি থাকো তাইলে আমাদের পৌঁছে দিয়ে আসবা। আর বেশি ফ্রি থাকলে আমাদের সঙ্গে থাকবা। সায়ান হিয়ার দিকে সরু চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভেবে বলল, সেটা ঠিক বলতে পারছি না। তবে নাস্তা করে গাড়িতে গিয়ে বসো। ভাইয়ের কথা শুনে হিয়ার ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটে উঠল। ইয়ানার দিকে তাকিয়ে হিয়া চোখের ইশারায় কিছু বলতেই ইয়ানা ভয় একটা শুকনো ঢোক গিলল। হিয়া সায়ানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল, ভাইয়া যাওয়ার সময় কোন রেস্টুরেন্টে খেয়ে নেব? এখন খেতে ইচ্ছে করছে না। সায়ান কিছু বলল না। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। হিয়া আর ইয়ানা ধীর পায়ে হাঁটতে লাগল। হঠাৎ হিয়া ইয়ানার হাত ধরে। ইয়ানা, একদম ভয় পাস না। এখন ভয় পেলে নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি।
আমরা তোর পাশে আছি। কিছু হবে না দেখিস। হিয়ার কথা শুনে ইয়ানা মাথা ঝাঁকালো। সামনে তাকিয়ে দেখল সায়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়া আর ইয়ানা দুজনেই সেদিকে এগিয়ে গেল। ইয়ানা আগেভাগেই গিয়ে পিছনের সিটে বসে পড়েছে। তা দেখে হিয়ার রাগে মাথা ফেটে যাচ্ছে। তবে এই মুহূর্তে সে কিছুই বলতে পারছে না। হিয়া শুকনো হাসি দিয়ে সায়ানের পাশে সামনের সিটে বসে পড়ল। হিয়া ফোন বের করে দেখল প্রায় 8টা বেজে গেছে। তাড়াতাড়ি আহিরকে একটা মেসেজ দিল। আপনি কোথায়? আমরা তো বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ মাঝেই তার মেসেজের রিপ্লাই আসলো, তুমি চিন্তা কইরো না। সবকিছু পরিকল্পনা মাফিকই হবে ইনশাআল্লাহ। হিয়া ছোট্ট করে লিখল, আচ্ছা। কিছুক্ষণ পরেই সায়ান হঠাৎ গাড়ি থামালো। হিয়া কিছু না জানার ভান করে বলে উঠল, কি হয়েছে ভাইয়া? গাড়ি থামালে কেন? দেরি হয়ে যাচ্ছে তো। ইয়ানার পারফর্ম করতে হবে অনুষ্ঠানে। সায়ান সামনে দিকে ইশারা করতেই হিয়া দেখতে পেল আহির হাসি মুখে কারো সঙ্গে কথা বলছে। সায়ান গাড়ির গ্লাস নমাতেই হিয়া মুখ বের করে বলে, উপর। এই যে আমার মিস্টার। আপনি এখানে কি করছেন? হিয়ার কথা শুনেই আহির দ্রুত পায়ে এগিয়ে আসলো। গাড়ির কাছে এসে হাসি মুখে বলে উঠল, মিসেস, একটা কাজ ছিল। কিন্তু আপনি এবার গাড়ি থেকে নামেন। সায়ান আহিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন গাড়ি থেকে নামবে কেন? আহির হাসি মুখে বলে উঠল, ওদের কলেজের প্রোগ্রাম হবে না আজ। হঠাৎ প্রিন্সিপাল স্যার অসুস্থ হওয়ার ক্যান্সেল করেছে। ইয়ানা কিছুটা অবাক হয়ে বলে উঠল, কিন্তু আমাদের বলেনি কেন? আমরা তো এই বিষয়ে কিছু জানি না। আহির গাছাড়া ভাব নিয়ে বলল, আমাকে তো তোদের ফ্রেন্ড মোহিত বলল। ওর সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল। সায়ান সন্দেহ নিয়ে আহিরের দিকে তাকিয়ে রইল। আহির সায়ানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল, ভাই, আমার বউটাকে এবার ছাড়। এত সুন্দর করে সেজেগুজে এসেছে। এখন আমরা একটু সময় কাটাই। তোর ইচ্ছে হলে তুইও বউ নিয়ে সময় কাটা। তোর বউও গাড়িতেই আছে। সায়ান কোনো কিছু না বলে চুপচাপ গাড়ির দরজা খুলে দিল। হিয়া গাড়ি থেকে নেমে সায়ানের দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, ভাইয়া, মোহিতের কথা বিশ্বাস করা ঠিক হবে না। ও সব সময় ফান করে। তুমি বরং ইয়ানাকে নিয়ে কলেজে যাও। আমি না গেলেও হবে, কিন্তু ইয়ানার যেতেই হবে। সায়ান কিছু বলল না, সামনে তাকিয়ে রইল। হিয়া ইয়ানার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, তোর কি আমার ভাইকে ড্রাইভার মনে হয়? তুই পিছনে রানীর মতো বসবি, আর ভাইয়া সামনে বসে গাড়ি ড্রাইভিং করবে। তাড়াতাড়ি এসে সামনে বসো। আমার যেন আর একবারও বলা না লাগে। ইয়ানা ভদ্র মেয়ের মতো সুরসুর করে সায়ানের পাশে গিয়ে বসে পড়ল। সায়ান সামনের দিকে তাকিয়ে গম্ভীর মুখে গাড়ি ড্রাইভিং করতে লাগলো। হিয়া, আহির আর আহিরের ফ্রেন্ড আয়ান আর আরাফ এরা তিনজন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। হিয়া খাবার খাওয়ার থেকে পাশের টেবিলের মেয়েদের দিকে বেশি তাকাচ্ছে। কারণ সেই টেবিলে বসা অল্প বয়সী কিছু মেয়েরা আহিরের দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে। হিয়ার ইচ্ছে করছে মেয়েগুলোর চুল টেনে ছিঁড়ে দিতে। কিন্তু তা করা যে অসম্ভব। হিয়ার আগে ফুঁচতে ফুঁচতে মেয়েদের দিকে তাকাচ্ছে। আহির বিষয়টা খেয়াল করে মুচকি মুচকি হাসছে। হিয়া আহিরকে হাসতে দেখে রেগে কিছু বলতে চাইলে, কিন্তু তার আগেই আহির হিয়ার মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরল। হিয়া আর চোখে আহিরের দিকে একবার তাকিয়ে খাবার মুখে নিল। আহির মৃদু হেসে বলল, এত রাগ ভালো না বউ। আল্লাহ চোখ দিয়েছে তো দেখার জন্যই। হিয়া মনে মনে বলে উঠল, শালা লুচ্চা বেডা। অন্য বেডিরা তোর দিকে তাকালে তো এগুলোই বলবি। হিয়া রাগী দৃষ্টিতে আহিরের দিকে তাকিয়ে রইল। আহির সেটা দেখে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? হিয়া দাঁতে দাঁত চেপে বলল, না না, কি যে বলেন না। ভুল বলবেন কেন? ঠিকই বলেছেন। দেখুন, আমার দিকেও তো ওই টেবিলে বসা ছেলেগুলো তাকিয়ে আছে। তাতে আমার সমস্যা নেই। আল্লাহ তো চোখ দিয়েছে অন্যদের দেখার জন্যই। আহির কিছুটা রাগ দেখিয়ে বলে উঠল, দেখান গুষ্টি শুদ্ধ বিনাশ করব আমি। আমার বউয়ের দিকে অন্য ছেলেরা কেন তাকাবে? ওদের চোখ উপরে ফেলবো আমি। হিয়া বাঁকা হেসে বলে উঠল, তাইলে আপনার দিকে ওই মেয়েরা কেন তাকাবে? ওদের মাথার সব চুল ফিরে ফেলবো আমি। আহির আর হিয়ার কথা শুনে আরাফ আর আয়ান হাসছে। হঠাৎ আহিরও হেসে বলে উঠল, মজা করছি বাটারফ্লাই। হিয়া অভিমান করে অন্যদিকে তাকিয়ে রইল। আহির মৃদু হেসে বলে উঠল,
বউ, তুমি ব্যতীত অন্য কোন মেয়ে যদি আমার দিকে তাকায়, তাহলে সে আমার আন্টি লাগে। আহিরের কথা শুনে হিয়া ফিক করে হেসে ফেলল। আয়ান আর আরাফ মৃদু হেসে খাওয়ায় মনোযোগ দিল। সকলে খাবার শেষ করে এসে গাড়িতে বসে পড়ল। আয়ান গাড়ি ড্রাইভিং করছে। আরাফ সামনে আয়ানের পাশে বসে আছে। আর আহির, হিয়া এরা দুজন গাড়ির ভিতরে বসেছে। হিয়া আহিরের কাঁধে মাথা রেখে আহিরের ফোনের দিকে তাকিয়ে আছে। আহির এক হাত দিয়ে হিয়াকে শক্ত করে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে ফোন চালাচ্ছে। আহ, বউ নিয়ে কি সুখে আছিস ভাই? আগে জানলে আমরাও বউ নিয়ে আসতাম। হিয়া হেসে বলে উঠল, আপনারা ভাবিদের নিয়ে আসলে কত ভালো হতো। আমরা সকলে মিলে অনেক মজা করতে পারতাম। আয়ান আর আরাফ দুজনেই হেসে উঠল। আহির গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওদের বউ, ওরা বিয়ে করেছে, কিন্তু আমাকে বলেওনি। ওদের সাথে আমার কোন সম্পর্কই নাই। আরাফ আহিরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তখন দুবাই ছিলি, আমি তোকে কত কল দিয়েছি। আয়ান গম্ভীর মুখে বলে উঠল, আমার বেলায়ও সেই ঘটনা ঘটছে। তুই 3 মাস দেশের বাহিরে ছিলি, কত বাহানা করলি, বিয়েতে আসবি না দেখে। হিয়া কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠল, ঠিকই করেছে, আমাকে দাওয়াত দিলে সে ঠিকই যেত। আমাকে বলেননি কেন আপনারা? আয়ান আর আরাফ দুজনেই মুখ ভার করে বলে উঠল, সরি ভাবি, আমাদের ভুল হয়ে গেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আমার আর আরাফের কারো বিয়ে হয়নি। আনুষ্ঠানিকভাবে যখন বিয়ে হবে, তখন আগে আপনাকেই দাওয়াত দিব। হিয়া হালকা হাসল। আহির মৃদু হেসে হিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া তা দেখে খানিকটা লজ্জা পেল। তবে হিয়ার খানিকটা টেনশনও হচ্ছে ইয়ানার জন্য। সায়ান ইয়ানার সম্পর্কের উন্নতি হবে নাকি বিপরীত হবে। কিন্তু আহিরের বিশ্বাস সায়ান জীবনেও ইয়ানাকে ছাড়বে না। একবার যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তখন দুজনেই প্রতি দুজনের মায়া, ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন। একটা সম্পর্কে জোড়াতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। মুখে বললেই সবকিছু সম্ভব হয়ে যায় না। সায়ান ধীরে ধীরে ইয়ানার প্রতি ফুটবল হচ্ছে, সেটা আহির নিজের চোখেই দেখে এসছে। এই কয়েকদিনে সায়ান বেশ পরিবর্তনও হয়েছে। আগের মতো আর মাইশার কথা বলে না। মাইশাকে দেখতে ছুটেও যায় না এখানে ওখানে। মাইশার যত স্মৃতি ছিল সায়ানের কাছে, সব পুড়িয়ে ফেলেছে সায়ান। আহির আর মাহির দুজনেই তা নিজের চোখে দেখেছে। ইয়ানা চুপচাপ গাড়িতে বসে আছে, জানালা দিয়ে বহিরের দৃশ্য দেখছে। সায়ানের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। সায়ান আর ইয়ানা কিছুক্ষণ আগেই সকালের খাবার খেয়েছে, একটা রেস্টুরেন্টে উঠে। ইয়ানার কলেজে আজ কোন প্রোগ্রাম নেই। ইয়ানা বুঝতে পারছে সায়ান বাড়ি যাওয়ার রাস্তায় গাড়ি চালাচ্ছে না। কিন্তু সে সায়ানকে সোজাসুজি জিজ্ঞেসও করতে পারছে না। এভাবে পেট বের করে শাড়ি পরে ছেলেদের দেখিয়ে কি বুঝাতে চাইছিস? বড় হয়ে গেছিস? সায়ানের মুখে এমন কথা শুনে ইয়ানা যেন আকাশ থেকে পড়ল। পরক্ষণেই তাকিয়ে দেখল তার শাড়ির বিছা পেছনের সিটে পড়ে আছে। ইয়ানা ভয় ভয় বলে উঠল, শাড়ি তো ঠিক করেই বেরিয়েছিলাম। গাড়ির ভিতরে শাড়ির বিছা পড়ে গেছে। সায়ান ইয়ানার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে উঠল, থাক সমস্যা নেই, আমি তো। আর আমার সম্পূর্ণ অধিকার আছে তোর। সায়ান আর কিছু না বলে চুপ করে গেল। ইয়ানা তাকিয়ে দেখল, সায়ানের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসির রেখা ফুটে উঠেছে। ইয়ানা ঠিক বুঝতে পারছে না, সায়ান মাথায় কি ঘুরপাক খাচ্ছে। ইয়ানা কাপা কাপা গলায় বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি সায়ান ভাই? এটা তো বাড়ি যাওয়ার রাস্তা না। সায়ান ইয়ানার দিকে তাকিয়ে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমার সাথেই তো যাচ্ছিস। তোকে তো আর খেয়ে ফেলবো না। আর খেয়ে যদি ফেলিও, কারো কিছু বলার ক্ষমতা আছে? সায়ানের কথা শুনে ইয়ানা চমকে উঠল। সায়ান বাঁকা হাসি দিয়ে গাড়ি চালাতে লাগলো। ইয়ানা কিছুক্ষণ সায়ানের দিকে তাকিয়ে রইল। তার বাসায় ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার কিছুই করার নেই। সায়ান যেখানে যাবে তারও সেখানেই যেতে হবে। ইয়ানা গাড়ির বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, ধুর, আমিও না। এত ভয় পাওয়ার কি আছে? নিজের জামাইয়ের সাথেই তো যাচ্ছি, অন্য কারোর সাথে তো আর না। আর যাই হোক, মেরে তো ফেলবে না। আর ফেললেও বা কি, জান্নান পাবনে। স্বামীর হাতে বউ খুন, বিষয়টা ইন্টারেস্টিং হবে। ইয়ানার ভাবনা চিন্তার মাঝেই সায়ান হঠাৎ গাড়ি থামালো।
ইয়ানা বাইরে তাকিয়ে দেখল আশেপাশে অনেক লোকজন। ইয়ানা সায়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি? সায়ান ইয়ানার দিকে তাকিয়ে হেসে উঠল। ইয়ানা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সায়ানের হাসির মাঝে ছিল চমৎকার এক আনন্দের বহিঃপ্রকাশ। ইয়ানা বুঝতে পারল না সায়ানের এমন অদ্ভুত হাসির কারণ কি। সায়ান হাসিমুখে ইয়ানার চোখে চোখ রেখে বলে উঠল, গন্তব্য অজানা, তবে এটুকু জানি, আমরা একান্ত সময় কাটাবো। দুজন দুজনকে সময় দিব। বুঝতে চেষ্টা করব। সায়ানের কথা ঠিক বুঝতে পারল না ইয়ানা। ইয়ানা শান্ত চোখে সায়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে মুখে না বললেও তার চোখের ভাষায় স্পষ্ট লেখা, আপনি আমার জীবটা নিয়ে কেন এভাবে ছিনিমিনি খেলছেন সায়ান ভাই? আমি তো আপনার কোন ক্ষতি করিনি। আমি তো একবারও বলিনি, সায়ান ভাই আমি আপনাকে ভালোবাসি, বিয়ে বসতে চাই। আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আমিও তো একটা মানুষ। আমারও একটা মন আছে। আমারও আবেগ, অনুভূতি আছে। ইয়ানা দৃষ্টি ঘুরিয়ে নিল। হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখল সকাল 10টার বেশি বেজে গেছে। ইয়ানা খানিকটা হতাশ হয়ে বসে রইল। সায়ান তাকে নিয়ে কোথায় যাচ্ছে সে জানে না। তার জানার ইচ্ছেও নেই। ইয়ানা কি চোখ বন্ধ করে মাথা সিটের সঙ্গে মিশিয়ে নিল। ইদানিং রাতে তার ঘুম হয় না। সারা রাত কেটে যায় জীবনের এই নিষ্ঠুরতম অধ্যায় নিয়ে ভাবতে ভাবতেই। ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েও হারানোর যন্ত্রণা হয়তো মুখে প্রকাশ করার কোন ভাষা নেই। সায়ান হঠাৎ গাড়ি থামাতে ইয়ানা ভাবনা থেকে বেরিয়ে চমকে উঠে সামনে তাকালো। চারপাশে উঁচু ভবন আর দোকান। ইয়ানা পাশে তাকিয়ে দেখল সায়ান চোখ বন্ধ করে আছে। সায়ানের হাত ধরে ঝাঁকিয়ে বলে উঠল, সায়ান ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? সায়ান চোখ খুলে সরু চোখে ইয়ানার দিকে তাকিয়ে বলে উঠল, গাড়ি থেকে নাম ইয়ানা। আমি গাড়িটা পার্কিং করে আসছি। ইয়ানা বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে গেল। সায়ান গাড়ি নিয়ে পার্কিং করতে চলে গেল। ইয়ানা আশেপাশে তাকিয়ে দেখল জায়গাটা ভীষণ সুন্দর। সে একটা বড় ভবনের সামনে দাঁড়িয়ে আছে। ইয়ানা বিড়বিড় করে বলে উঠল, এখানে যারা থাকে তাদের কোন কষ্টই করতে হয় না। কি সুন্দর, বাসা থেকে বেরোলেই সব হাতের কাছে পাওয়া যায়। শপিং মল থেকে শুরু করে সবই এখানে আছে। ইয়ানার চোখের সামনে তুড়ি বাজাতেই ইয়ানা চমকে উঠে সায়ানের দিকে তাকালো। সায়ান মৃদু হেসে ইয়ানার হাত ধরে সামনে এগিয়ে গেল। লিফটে চড়ে 6 তলায় উঠল তারা। ইয়ানা চারদিকে তাকিয়ে দেখল বাসাটা খুব সুন্দর। আধুনিকতার ছোঁয়া মিশে আছে এই বাড়ির প্রত্যেকটা কোণায়। ইয়ানার হাত ধরে সায়ান একটা রুমে আসলো। রুমটা সুন্দর করে গোছানো। ইয়ানা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এটা কোথায় এসছি আমরা? সায়ান ইয়ানার কথার ওর দিল না। উল্টো বলল, আমার শার্টের বুতামগুলো খুলে দে তো। ইয়ানা চোখ পিটপিট করে সায়ানের দিকে তাকিয়ে রইল। সায়ান কি করতে চাইছে ইয়ানা কিছুই বুঝতে পারছে না। কাপা কাপা হাতে সায়ানের শার্টের বুতাম খুলতে লাগলো ইয়ানা। 2-3টা বুতাম খোলার পরেই চোখ আটকে গেল ইয়ানার। সায়ানের বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়ানা চোখ সরিয়ে তাড়াহুড়ো করে সায়ানের শার্টের সবগুলো বুতাম খুলে দিল। সায়ান শার্টটা খুলে ইয়ানার হাতে দিয়ে রুমে থাকা বেডের উপর গিয়ে অলস ভঙ্গিতে বসে পড়ল। পরক্ষণে ইয়ানার দিকে তাকিয়ে বলে উঠল, কাবার্ড থেকে আমার টি শার্ট আর ট্রাউজার বের কর, ফ্রেশ হব। আর হ্যাঁ, তুইও চাইলে টি শার্ট আর ট্রাউজার পরতে পারিস। এখানে মেয়েদের কোন পোশাক নেই। ইয়ানা কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার বের সায়ানের হাতে দিয়ে বলে উঠল, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি বাড়ি গিয়ে ফ্রেশ হব। আমি ছেলেদের পোশাক পরতে পারবো না। সায়ান কিছু না বলে চুপচাপ ওয়াশরুমের দিকে চলে গেল। ইয়ানা বেকনিতে গিয়ে দেখল টবে ফুলের গাছ লাগানো। কিছু গাছে ফুল ফুটে আছে। ইয়ানা ফোন বের করে ফটাফট ফুলগুলোর কিছু ছবি তুলে নিয়েছে। নিজেও কিছু ছবি তুলেছে। হঠাৎ সায়ানের ডাক শুনে দৌড়ে রুমের ভিতরে চলে গেল ইয়ানা। সায়ান ভাই, কিছু লাগবে আপনার? সায়ান ভনিতা ছাড়াই উত্তর দিল, হুম। কাবার্ডের ভিতর থেকে তোয়ালে দে। ইয়ানা বাধ্য মেয়ের মতো তোয়ালে নিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে মিনমিন করে বলে উঠল, এই যে নিন। সায়ান হাত বাড়িয়ে দিতেই ইয়ানা তোয়ালেটা এগিয়ে দিল। সায়ান তোয়ালে না নিয়ে ইয়ানার হাত ধরে টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে আসলো। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই সায়ান শাওয়ার ছেড়ে দিয়েছে। ইয়ানা চোখ বর্ষর করে বলে উঠল, এটা কি করলেন আপনি?
ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো। ইয়ানার কথা গায়ে লাগলো না সায়ান। ইয়ানাকে নিজের সঙ্গে শক্ত করে মিশিয়ে নিল। নিজের হাত দ্বারা ইয়ানার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, এতদিন তো সায়ানকে পাওয়ার জন্য আকুল হয়েছিলি। এখন যদি সায়ান অবাধ্য হয়, তাহলে সহ্য করতে পারবি তো? সায়ানের কথা শুনে ইয়ানা ভীতু গলায় বলে উঠল, মানে? সায়ান মৃদু হাসল। হুট করে ইয়ানার ঠোঁট জোড়া দখল করে নিল সায়ান। আচমকা এমন কাণ্ডে ইয়ানা হতভম্ব হয়ে গেলে সায়ানে সরানোর চেষ্টা করতেই সায়ান আরো শক্ত করে ইয়ানাকে জড়িয়ে ধরল। ইয়ানা দমে গেল না, সায়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ইয়ানার নড়াচড়ায় সায়ান খানিকটা বিরক্ত হয়ে ইয়ানার ঠোঁটে কামড় বসিয়ে দিল। ইয়ানা ঠোঁটে ব্যথা পেতেই নড়াচড়া বন্ধ করে দিল। সায়ান কিছুক্ষণ পরে ইয়ানাকে ছেড়ে দিয়ে বলে উঠল, কি সমস্যা তোর ইয়ানা? আমার কিন্তু তোর উপর হক আছে। দূরে থাকতে চাইলে অন্য ছেলেদের সাথে মিশছিস, আর কাছে আসতে চাইলে এভাবে বাধা দিচ্ছিস। ইয়ানা চুপচাপ সায়ানের বুকের সঙ্গে মিশে রইল। সায়ান ইয়ানার মাথার চুলগুলা ছেড়ে দিয়ে উন্মুক্ত কোমরে স্লাইড করতে করতে নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আজ আমরা এখানে থাকব, বাড়িতে যাব না। আমার তোকে একান্তভাবে চাই ইয়ানা। আজ আমাদের ভিতরের সব বাধাগুলো দূর করে ফেলব। ইয়ানা মুখে কোন উত্তর দিতে পারল না। সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। সায়ান ইয়ানার শরীরের কম্পন টের পাচ্ছে। হঠাৎ করে বলে উঠল, আমার না নিজেকে খুব অসহায় লাগে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। সারাক্ষণ মনে হয় তোকেও যদি হারিয়ে ফেলি। প্রচুর ভয় হয় তুই আমাকে ছেড়ে যাবি না তো। সায়ানের গলা জড়িয়ে এলো। আর কথা বলতে পারছে না সে। ইয়ানা মাথা উঁচু করে দেখল সায়ানের চোখের কোণে পানি জমেছে। ইয়ানা অস্থির হয়ে বলে উঠল, আপনাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি সায়ান ভাই। আমি তো থাকতেই চাই, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। আপনি তো মাইশাকে। ইয়ানা পুরো কথা শেষ করার আগেই সায়ান ইয়ানার মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। আমাদের মাঝে কখনো তৃতীয় কোন ব্যক্তিকে আনবি না। ইয়ানা মৃদু হাসল। সায়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজকে আমার সঙ্গে এখানে থাকবি নাকি বাড়িতে যাবি? ইয়ানা ফট করে বলে উঠল, আপনি বললে 1 মাসেও বাড়িতে যাব না। এখানেই থাকব। ইয়ানা মুখ চেপে অন্যদিকে তাকিয়ে রইল। সায়ান মৃদু হেসে বলে উঠল, ওকে ডান। আমরা কিছুদিন এখানে থাকব, তারপরে বাড়িতে যাব। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। ইয়ানা সায়ানের বুকের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। তারা কিছুক্ষণ আগেই ডিনার করে উঠেছে। ইয়ানা কিছুতেই খাবার খেতে চাচ্ছিল না। কিন্তু সায়ান নাছোড়বান্দা ছেলে, সে ইয়ানাকে খাইয়েছে, তাও নিজের হাতে। ইয়ানার এখনো বিশ্বাস হচ্ছে না সায়ান তাকে হারানোর ভয় পায়। তার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। ইয়ানা সায়ানের দিকে ঠোঁট উল্টে বলে উঠল, সায়ান ভাই, আমার হাতে একটা চিমটি কাটেন তো। স্বপ্ন দেখছি নাকি বাস্তব বুঝতে পারছি না। সায়ান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই বিছানা থেকে উঠে রুমের লাইটটা বন্ধ করে দিল। ইয়ানা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, কি হলো, লাইটটা বন্ধ করলেন কেন? সায়ান ইয়ানার কাছে এসে অদ্ভুত কণ্ঠে বলল, আসো তোমাকে বুঝিয়ে দেই, স্বপ্ন নাকি বাস্তব। আর কথায় কথায় ভাই ডাকা আজকেই চিরতরে বন্ধ করতাছি দ্বারা। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই সায়ান ইয়ার উপরে উঠে ঠোঁট জোড়া দখল করে নিল। ইয়ানা সায়ানের সঙ্গে পেরে উঠল না। ইয়ানা যত সায়ানকে থামানোর চেষ্টা করছে, সায়ান ততই অবাধ্য হয়ে উঠছে। একটা সময় সায়ানের গভীর স্পর্শে দমে গেল ইয়ানা। নিজের ভালোবাসার মানুষের তীব্র ছোঁয়াকে অনুভব করতে লাগলো। সাত সকালে হিয়ার ফুরফুরে মনমেজাজকে নষ্ট করে দিয়েছে এক ব্যক্তি। আর সেই ব্যক্তিটি হচ্ছে হিয়ার নিজের জামাই আহির চৌধুরী। ফজরের নামাজ আদায় করে বাগানে হাঁটাহাঁটি করছিল হিয়া। এর মাঝেই আহির এসে সুন্দর সময়টাকে আরো সুন্দর করে দিয়েছে হিয়ার গায়ে পানি দিয়ে। হিয়া চটে গিয়ে বলে উঠল, এটা কি করলেন আপনি? এই সাত সকালে আমাকে ভিজিয়ে দিলেন। এখন আমাকে গোসল করতে হবে। আহির পাইপ দিয়ে বাগানের গোলাপ গাছগুলোতে পানি দিতে দিতে বলল, আমরা গাছে পানি দেই যাতে গাছগুলো সতেজ থাকে, গাছে ফুল ফল হয়। হিয়া ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, সেটা তো আমি আগেই জানি, কিন্তু আপনি আমার গায়ে পানি দিলেন কেন? আহির বাগানের মালির হাতে পানির পাইটা দিয়ে দিল।
পরক্ষণেই হিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সামনে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, গোলাপ গাছে পানি দেওয়ার ফলে প্রতিদিন কি সুন্দর ফুল ফুটে। তুমি তো গোলাপের থেকেও সুন্দর, তাই আজ তোমার গায়েও পানি দিয়ে দিলাম। তুমিও আজ থেকে গোলাপের মতোই ফুটে উঠো। আহিরের কথা শুনে হিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহির বাঁকা হেসে হিয়ার কানের কাছে ফিসফিস করে ফের বলে উঠল, তবে আমার কাছে কুদরতি পানি আছে, সেই পানি তোমাকে দিলে। এটুকু বলেই আহির হিয়ার সামনে থেকে চলে গেল। হিয়া আহিরের যাওয়া পানে তাকিয়ে বলে উঠল, কি হবে? বাকিটা বললেন না কেন? আহির পিছনে ঘুরে হিয়াকে চোখ মেরে বলল, সেই পানি তোমাকে দিলে গোলাপের থেকেও মিষ্টি বাচ্চার মা হবা। হিয়া আহিরের কথা শুনে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। আহির হাসতে হাসতে বাড়ির ভেতরে চলে গেল। হিয়া আহিরের কথার মানে কিছুটা হলেও বুঝতে পেরেছে। গালে স্পষ্ট লাজের ভাব ফুটে উঠেছে। হিয়া বিড়বিড় করে বলে উঠল, লোকটা ইদানিং প্রচুর বাজে কথা বলে। আগেই ভালো ছিল, এখন ডার্টি মাইন্ড নিয়ে চলে। হিয়া দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছে। হঠাৎ কারোর ডাক শুনে পিছনে তাকালো। এই হিয়া। সামনে তাকিয়ে সায়ান আর ইয়ানাকে দেখে হিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। হাসি মুখেই বলে উঠল, ভাইয়া তোমরা, কতদিন বাদে তোমাদের দেখলাম। সায়ান মৃদু হেসে হাসল। পরমুহূর্তেই অস্থির হয়ে বলে উঠল, তুই আধভেজা কেন বনু? ভিজলি কিভাবে? হিয়া উত্তর দেয়ার আগেই আহির সায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, আমি ভিজিয়ে দিয়েছি। তোর বেয়াদব বোন আমার কথা শুনে না, একটুও বুঝে না আমাকে। সায়ান আহির দিকে সরু চোখে তাকিয়ে রইল। আহির সায়ানের দিকে তাকিয়ে হাসি বলে উঠল, তা কেমন কাটলো সময়? বউ পেয়ে তো আমাদের ভুলেই গেছিস। সায়ান আশেপাশে তাকিয়ে দেখল হিয়ার আর ইয়ানা কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, অনেক ভালো সময় কেটেছে। কিন্তু আমি তোদের ভুললাম কিভাবে? নিয়মিতই তো কল দিয়ে খোঁজ খবর নিয়েছি। এভাবে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ সহ্য করবে না বলে দিলাম। মিথ্যা অপবাদ না, আহির ঠিকই বলেছে। সায়ান আর আহির তাকিয়ে দেখল মাহির তাদের দিকেই এগিয়ে আসছে। সায়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই আবার হাজির হলি কোত্থেকে? সায়ান আহিরের পাশে দাঁড়িয়ে পড়ল। আহিরের দিকে তাকিয়ে আফসোস করতে করতে বলল, ভাই চল তুই আর আমি বিষ কিনে খাই। সায়ানও বাসর করে ফেলল, আমরা দুজন সারা জীবন হয়তো ভার্জিনি থাকো। আমাদের কপালে বাসর বলতে কিছু নেই। আহির হতাশ হয়ে ঘাসের উপর বসে পড়ল। মাহিরও বসে পড়েছে। আহির পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে সায়ানের হাতে ধরিয়ে দিল। হতাশা জড়ানো কণ্ঠে বলে উঠল, যা ভাই 2টা বিষের বোতল কিনে নিয়ে আয়। আর হ্যাঁ দেখে আনিস, ডেট এক্সপায়ার যেন না হয়। সায়ান গম্ভীর মুখে আহির আর মাহিরের ড্রামা দেখে যাচ্ছে। সে কি রিয়াকশন দিবে ঠিক বুঝতে পারছে না। সায়ান হঠাৎ করে হেসে উঠল। সাথে আহির আর মাহিরও হেসে উঠল। তিনজনে হাসতে হাসতে ঘাসের উপর শুয়ে পড়েছে। সায়ান কোনোরকম হাসি চেপে বলে উঠল, ড্রামাবাজ দুটো, তোরা জানলি কিভাবে? মাহির হাসি থামিয়ে গম্ভীর মুখে বলে উঠল, কেন আমাদের কি শিশু মনে হয় তোর? সায়ান হাসি মুখে বলে উঠল, না তোরা তো বুইরা। বুঝলি কিভাবে সেটা বল। আহির বাঁকা হেসে বলে উঠল, ইয়ানাকে দেখে বুঝে। সায়ান গম্ভীর মুখে বলে উঠল, সালারা আমার বউয়ের দিকে কুনজর দিবি না। ভালো হবে না কিন্তু। আহির উদাস ভঙ্গিতে বলে উঠল, তোর বউয়ের দিকে নজর দিব কেন? আমাদের বউ আছে। ওহ। মাহির তাল মিলিয়ে বলে উঠল, কি দেখে বুঝলাম জানিস? তুই চাইলে। সায়ান মাহিরের দিকে তেড়ে যেতেই উঠে দিল এক দৌড়। সায়ান মাহিরের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর আহির বসে বসে দুজনের তামাশা দেখেছে। চৌধুরী বাড়ির সকলেই নাবিলার এক্সট্রা কেয়ার করে। কারণ নাবিলা সুস্থ থাকলেই চৌধুরী বাড়িতে আসতে চলা নতুন সদস্যও সুস্থ থাকবে। আরমান কাজের থেকেও বেশি নাবিলাকে সময় দেয়। আনিকা, অদিতি, রাদিফ আর আদিব বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। আদিব দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আনিকা আর অদিতিও পড়াশোনায় মনোযোগ দিয়েছে। রাদিফ বিজনেসের কাজে কিছুদিনের জন্য সিলেট গেছে। অদিতি চৌধুরী বাড়িতে এসেছে। ঘড়িতে সন্ধ্যা 7টার মতো বাজে। সাত সকালে ভেজার কারণে হিয়ার ঠান্ডা লেগে গেছে। ড্রয়িং রুমের সোফায় নাবিলার পাশে বসে আছে হিয়া। কিছুক্ষণ পর পর হাঁচি দিতে দিতে তার অবস্থা নাজেহাল।
আহানা চৌধুরী আদা দিয়ে চা বানিয়ে হিয়ার হাতে ধরিয়ে দিয়েছে। বর্তমানে ড্রয়িং রুমে আনিকা, অদিতি, মাইশা, ইয়ানা এরা সকলেই আছে। বড়দের মাঝেও সকল মহিলারাই আছে। মোটকথা চৌধুরী বাড়ির সকল মহিলা সদস্যরা ড্রয়িং রুমে উপস্থিত। আনিমা চৌধুরীর মেয়ের অবস্থা দেখে টেনশনে পড়ে গেছে। হিয়ার গায়ে জ্বর, আসলে হিয়া অনেক ক্লান্ত হয়ে পড়ে। তিনি মূলত ভয় পাচ্ছেন জ্বর না এসে যায়। আনিমা চৌধুরীর মনের অবস্থা বুঝতে পেরেছে আহানা চৌধুরী। হিয়ার পাশে গিয়ে আহানা চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, এভাবে ঠান্ডা লাগলো কিভাবে মা? হিয়া নাক টেনে ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, তোমার ছেলের জন্য। সব দোষ তোমার ছেলের। হিয়ার কথা শুনে আনিকা আর অদিতি হেসে উঠল। আহানা চৌধুরী, আনিমা চৌধুরীর সহ সকলেই মুখ টিপে হাসছে। সকলকে এভাবে হাসতে দেখে হিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, এভাবে হাসার কিছু নেই। ওহ, নামাজ পড়ে সকালে বাগানে হাঁটাহাঁটি করছিলাম। আহির ভাই ফুল গাছে পানি দিচ্ছিল, তখন আমাকে ভিজিয়ে দিয়েছে। হিয়ার কথা শুনে সকলেই হাসি থামালো। হিয়া ঠোঁট উল্টে আহানা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তোমার ছেলে পচা আম্মু আমাকে ভিজিয়ে দিয়েছে। আজ বাসায় আসলে এর বিচার করবা। আহানা চৌধুরী হিয়ার কথায় সায় জানালো, হ্যাঁ, আজকে এর বিচার হবে। আজ শুধু ও বাড়ি আসুক। অদিতি ঘোর বিপত্তি জানিয়ে বলে উঠল, কোন বিচার হবে না? আহির ভাইয়ের অধিকার আছে হিয়াকে ভিজিয়ে দেয়ার। আমরা কোন বিচার মানব না? হিয়া ভেঙচি কেটে অন্য দিকে তাকালো। সামনে তাকিয়ে দেখল আহির তাদের থেকে কিছুটা দূরে, তার দিকেই এগিয়ে আসছে। হিয়া আহিরকে দেখে চোখ ঘুরিয়ে নিল। আহির কোন দিকে না তাকিয়ে হিয়ার পাশে এসে বসে পড়ল। অস্থির হয়ে হিয়ার কপালে হাত ঠেকালো। করুণ গলায় বলে উঠল, তুই এত জেদি কেন বাটারফ্লাই? সামান্য ভিজিয়ে দিয়েছি, তাই বলে 3 ঘন্টা গোসল করবি? হিয়া শুকনো একটা ঢোক গিলল। ঠোঁট উল্টে বলে উঠল, রাগ হচ্ছিল তাই এমন করেছি। আহির একটা দীর্ঘশ্বাস ফেলে হিয়াকে উঠিয়ে নিজের কোলের উপরে বসালো। পরক্ষণেই হিয়ার হাতে থাকা আংটি, চুড়ি, ইয়ার রিং, নুপুর একে একে সব খুলে আহানা চৌধুরীর হাতে দিয়ে দিল। হিয়া কিছুটা রাগ দেখিয়ে বলে উঠল, ওগুলো কেন খুলছেন? আহির হিয়ার গালে হাত রেখে বলল, জ্বরে তোমার শরীর পুড়ে যাচ্ছে, তাই এগুলো খুলে ফেলছি, সুস্থ হলে আবার পইল। আহিরের কথা শুনে আনিমা চৌধুরীর অস্থির হয়ে উঠল। মেয়ের শরীরের হাত দিয়ে দেখলেন সত্যি জ্বর উঠেছে। হিয়া আহিরের কথায় পাওয়া না দিয়ে উল্টো বলে উঠল, আপনার কোলে আমি থাকব না। নামান আমাকে। আপনার সাথে আমি রাগ করেছি। আহির কোনো কিছু না বলে হিয়াকে শক্ত করে ধরে রাখল। আনিমা চৌধুরী হিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, পাকামি করে 3 ঘন্টা গোসল করেছিস, এখন নিজেই রাগ দেখাচ্ছিস? তোকে যে আহির 2টা থাপ্পড় মারেনি, এটা তোর কপাল। বেয়াদব মেয়ে। হিয়া ন্যাকা কান্না করতে করতে বলল, তোমরা কেউ আমাকে এখন আর ভালোবাসো না। বিয়ে দিয়ে পর করে দিয়েছ। হিয়ার এমন কাণ্ডে সকলেই হেসে উঠল। হিয়ার আহিরকে জড়িয়ে ধরে বলল, আমাকে একা আহির ভাই ভালোবাসে। ভালো না বাসলে আজ আমার কপালে সত্যি সত্যি দুঃখ ছিল। হয়তো একটা দাঁতও মুখে থাকতো না, থাপড়ে সব ফেলে দিত। হিয়ার কথা শুনে আহির মৃদু হাসল। হিয়াকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। পরক্ষণেই আহানা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আম্মু ওরে রুমে নিয়ে যাচ্ছি। সায়ানের কাছে ঔষধ কিনে দিয়েছিলাম। হয়তো সায়ানের আসতে দেরি হবে। সায়ান আসলে ঔষধ আমার রুমে দিয়ে আসতে বইল। হিয়া আহিরের কথা শুনে খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, নামান আমাকে, রুমে যাব না আমি। এখানে সকলে আছে, রুমে ভালো লাগে না। আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। আহির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তা তো দেখতেই পাচ্ছি। কিছু হয়েছে কিনা? হিয়া অস্থির হয়ে বলে উঠল, নামান আমাকে। জ্বরে শরীর পুড়লে তো আপনারও পড়ার কথা। কই, আপনি তো পুড়ছেন না। হিয়ার কথা শুনে আহির মুচকি হেসে বলে উঠল, আমাকে তো তুমি 9 বছর ধরেই পোড়াচ্ছ। নতুন করে আর কিভাবে পুড়ব? হিয়া আর কিছু বলল না। আহির হিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আনিমা চৌধুরী মুচকি হেসে বলে উঠলেন, 9 বছর আগে ভেবেছিলাম আহির পাগলামো করছে, কিন্তু আজ বুঝতে পারছি সেগুলো আহিরের পাগলামো ছিল না। আহির সত্যি মেয়েটাকে ভীষণ ভালোবাসে। চৌধুরী বাড়ি বর্তমানে পুরোপুরি ফাঁকা। শুধু হিয়া আর ইয়ানা কলেজে গেছে। আর বাকি সকলে আরমানের শ্বশুর বাড়িতে নাবিলাকে দেখতে গেছে।
বেশ কিছুদিন আগেই নাবিলা তার বাবার বাড়িতে গেছে। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু কাল রাতে ছাদ থেকে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে নাবিলা। যদিও গুরুতর আঘাত পায়নি নাবিলা, তবে সকলেই বেশ চিন্তিত। কারণ নাবিলার মাঝে এখন ছোট্ট আরেকটা প্রাণ বেড়ে উঠছে। চৌধুরী বাড়ির সদস্যরা সেখানেই গেছে। আহির, সায়ান আর মাহির রাতে ইয়ারমানের সঙ্গে গেছিল, তাই তারা সকালে অফিসে চলে এসছে। হিয়া আর ইয়ানা অনেক যাওয়ার বায়না করলেও তারা যেতে পারেনি, কারণ সায়ান বা আহির দুজনের কেউই রাজি হয়নি। তাছাড়াও কলেজে একটা এক্সাম ছিল তাদের। সময় গড়িয়ে দুপুর 1:30। হিয়া আর ইয়ানা কলেজের ক্যান্টিনে বসে আছে বন্ধুদের সঙ্গে। হঠাৎ হিয়ার ফোন বেজে ওঠায় হিয়া ফোন নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালো। ফোনটা কানের কাছে ধরতেই শুনতে পেল, বাটারফ্লাই, কলেজ গেটের সামনে আসো, কার নিয়ে অপেক্ষা করছি। হিয়া কিছু বলার আগেই আহির ফোনটা কেটে দিল। হিয়া ক্যান্টিনে বসা ইয়ানার কাছে গিয়ে মিনমিনিয়ে বলল, ইয়ানা, সায়ান ভাই গেটের সামনে অপেক্ষা করছে, চল বাসায় যাব। ইয়ানা মাথা দুলিয়ে উঠে দাঁড়ালো। হিয়া সব বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কালকে দেখা হচ্ছে বেস্টুরা, এখন আমরা চলে যাচ্ছি। নীলা ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, বুঝি বুঝি, সবই বুঝি। জিজুদের না দেখে থাকতে পারিস না তাই তো। হিয়া আর ইয়ানা দুজনেই হেসে উঠল। পরক্ষণেই ব্যস্ত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। কলেজ গেটের সামনে গিয়ে দুজনেই অবাক হয়ে গেল। হিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, দুটো গাড়ি কেন? আমরা তো একটা গাড়িতেই যেতে পারতাম। আহির বা সায়ান দুজনের কেউই প্রশ্নের কোন উত্তর দিল না। হিয়া আর ইয়ানা বুঝতে পারল তাদের উপর রেগে আছে দুজন। সকালে তারা যাওয়ার জন্য বেশিই বায়না করে ফেলেছে হয়তো। হিয়া আর ইয়ানা দুজনেই ধীর পায়ে হেঁটে সায়ান আর আহিরের পাশে দাঁড়িয়ে পড়ল। সায়ান ইয়ানাকে ইশারা করতে ইয়ানা চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ল। সায়ান আহির আর হিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা যাচ্ছি, তোমরাও এসো। হিয়া মৃদু হেসে ভাইকে বিদায় জানালো। আহির কোন উত্তরই দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ান আহিরের দিকে তাকিয়ে ফের বলে উঠল, কি ভাই এভাবে ফুলে আছিস কেন? আমি কি তোকে কিছু বলছি? বউয়ের রাগ আমার উপর দেখাচ্ছিস, বাহ কি কপাল আমার। আহির সায়ানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, বুঝছি। আর বলতে হবে না, জাইয়ানা অপেক্ষা করছে। সায়ান মৃদু হেসে সায় জানিয়ে চলে গেল। হিয়া আহিরের দিকে তাকালো, তবে আহির সামনের দিকে তাকিয়ে আছে। হিয়া ঠোঁট উল্টে বলে উঠল, একটু আগেও তো ফোনে কথা বললেন, আর এখন একবার তাকাচ্ছেনও না। কি করেছি আমি? আহির হিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসে পড়ল। হিয়া হতাশ হলো। সেও গাড়িতে উঠে বসল। আহির সামনে দিকে তাকিয়ে একমনে ড্রাইভিং করছে, হিয়ার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। হিয়া কিছুক্ষণ পর পর আহিরের দিকে তাকাচ্ছে, তবে আহির হিয়াকে ইগনোর করে যাচ্ছে। সবকিছু দেখেও জেনেও না দেখার ভান করে যাচ্ছে। আহির হঠাৎ গাড়ি থামিয়ে হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নাবিলা ভাবিকে দেখতে যাবে। নিয়ে যাব। হিয়া আহিরের দিকে তাকালো, পর মুহূর্তেই বলল, না আমি আপনার সঙ্গে থাকব। ভাবির সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। আহির কোন কিছু না বলে আবারও ড্রাইভিং করাই মনোযোগ দিল। হিয়া আহিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পরেই হিয়া দেখল একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আহির। হিয়া আহিরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল, আপনি অভিমানও করতে পারেন। আহির কিছুই বলল না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল। হিয়া সিট বেল্ট খুলে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আহির মৃদু হাসল, হিয়ার কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, চলো খাবার খাবে। হিয়া আহিরের কথায় সায় জানিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। রেস্টুরেন্টের প্রবেশ করে টেবিলে বসতেই আহির শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার যা ইচ্ছে অর্ডার করো। হিয়া চোখ মুখ কুঁচকে বলল, কেন? আপনি থাকতে আমি কেন অর্ডার করব? আপনি অর্ডার করুন। আহির হিয়ার দিকে একবার তাকিয়ে ওয়েটার ডেকে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করল। টেবিলে খাবার দেয়ার পরে দুজনেই চুপচাপ খেতে লাগলো। হিয়ার বারবার আহিরের দিকে তাকালেও আহির একবারও তাকায়নি। হিয়া বেশ বুঝতে পেরেছে আহিরের অভিমান এত সহজে ভাঙবে না। খাওয়া শেষে আহির বিল দিয়ে হিয়াকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাইরে এসে আইসক্রিমের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে হিয়ার হাতে ধরিয়ে দিল।
আহির গাড়িতে উঠে বসতেই হিয়াও চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ল। আহির হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আইসক্রিম গলে যাওয়ার আগে খেয়ে শেষ করো। হিয়া কিছুটা হতাশা জড়ানো কণ্ঠে বলে উঠল, আইসক্রিম আপনি একটা খাবেন, আমি একটা খাবো, নয়তো ফেলে দিব। আহির গম্ভীর মুখে হিয়ার হাত থেকে একটা আইসক্রিম নিল। আইসক্রিমের প্যাকেটটা খুলে মুখে ঢুকিয়ে একবারই খেয়ে ফেলল। হিয়া আহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করে শব্দ করে হেসে উঠল। হাসি মুখেই বলল, এভাবে কেউ আইসক্রিম খায়? আপনিও না। আহির হিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণের মাঝেই তারা বাড়িতে চলে এসছে। হিয়া বাড়িতে ঢুকে দেখল কেউ নেই। আহির গাড়ি পার্কিং করতে গেছে। এত বড় একটা বাড়ির ভিতরে সে একা। ভাবতেই তার গলা শুকিয়ে এলো। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে ঢুকেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তাড়াহুড়ো করে কলেজের ড্রেস চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। আহিরের রুমে এসে উকি দিয়ে দেখল রুমে আহির নেই। রুমের ভিতরে প্রবেশ করে ওয়াশরুমে পানি পড়ার শব্দ শুনতে পেল। হিয়া বুঝতে পারল আহির ফ্রেশ হতে গেছে। হিয়া বেডের উপর থেকে আহিরের ফোনটা হাতে নিল। ফোনের লকটা খুলে মেসেঞ্জারে ঢুকে দেখতে লাগলো কোন মেয়ে আছে কিনা। এর মাঝেই আহির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। হিয়া ফোনটা রেখে আহিরের সামনে গিয়ে দাঁড়ালো। আহিরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই হুট করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আহির হতভম্ব হয়ে গেছে হিয়ার এমন কাজে। হিয়ার দুই গালে হাত রেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে, কলিজা কাঁদছিস কেন? আমাকে বল, কেউ কিছু বলেছে? কাঁদিস না প্লিজ। প্লিজ কাঁদিস না, কষ্ট হচ্ছে আমার। হিয়া কান্না থামিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি আমাকে ইগনোর করছেন কেন? আমার কষ্ট হয় না বুঝি? আহির হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণেই করুণ কণ্ঠে বলল, তুই কি বুঝিস না আমার তোকে কাছে চাই? কতগুলো দিন আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। আজ একটু সময় পেয়েছি। আর তুই সকলের সঙ্গে আমার থেকে দূরে যেতে চাইছিস। হিয়া আহিরের বুকে মাথা রেখেই বলে উঠল, আমি কি জানতাম আপনি আজ ফ্রি থাকবেন? জানলে কি যেতে চাইতাম। আহির মৃদু হাসল। হিয়া আহিরকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণেই আহিরের দিকে তাকিয়ে বলল, এখানে আসুন। দুজন মিলে বিকেলে একটা সুন্দর ঘুম দেই। আহির হিয়ার কথা শুনে সত্যি সত্যি হিয়ার পাশে শুয়ে পড়ল। হিয়াকে নিজের দিকে টেনে নিয়ে বলল, চলো, রাতের ঘুম এখন ঘুমিয়ে রাখি। আজ সবাই নাবিলা ভাবিদের বাসায় থাকবে। সায়ান আর ইয়ানাকেও পাঠিয়ে দিয়েছি। আজ বাড়িতে শুধু তুমি আর আমি। এটুকু বলেই আহির হিয়ার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। হিয়া ভয় পেয়ে আহিরের বুকে মাথা গুজে ধীরে ধীরে বলতে লাগল, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আহির মুচকি হেসে হিয়ার একটা হাত শক্ত করে ধরল। পরক্ষণেই বলে উঠল, ভয় দেখাবো কেন বেবি? চলো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হিয়ার আর কোন উত্তর দিল না। কিছুক্ষণের মাঝেই তলিয়ে গেল গভীর ঘুমে। আহির নিজেও ঘুমিয়ে গেছে। রাত প্রায় 8টা বাজে। হিয়া টুলুমুলু চোখে তাকিয়ে দেখল সময় পেরিয়ে রাত 8টা। হিয়া টুলুমুলু চোখে তাকিয়ে দেখল সে তার নিজের রুমে শুয়ে আছে। চোখ পিটপিট করে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো। হুট করে শোয়া থেকে উঠে বসল। ঘাড়ের কাছে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, আমি তো আহির ভাইয়ের রুমে ছিলাম। তাইলে আমার রুমে আসলাম কিভাবে? আর আহির ভাই বা কোথায়? বাড়িতে তো আর কেউ নেই। আহির ভাই আমাকে একা রেখে যাওয়ার মানুষও না। হিয়া বেশ কিছুক্ষণ আলসেমি করে বসে রইল। কিন্তু কারোর কোন সারা শব্দ না পেয়ে অস্থির হয়ে বেড থেকে নেমে পড়ল। দরজা খুলতে গিয়ে দেখল দরজা বাহির থেকে লক করা। এতক্ষণে তার চোখের ঘুম উধাও হয়ে গেছে। কিছুটা চিন্তিত স্বরে বিড়বিড় করে বলল, এভাবে দরজা বাহির থেকে আটকানো কেন? তবে কি নাবিলা ভাবির কিছু হয়েছে? আহির ভাই আমাকে রেখেই কি সেখানে চলে গেছে? হিয়ার এই মুহূর্তে কান্না পাচ্ছে। এত বড় একটা বাড়িতে সে একা। হঠাৎ ফোন বাজার শব্দে চমকে উঠল হিয়া। দৌড়ে গিয়ে ফোন ধরতেই অপাশ থেকে আহির বলে উঠল, ভয় পেও না বাটারফ্লাই। আমি যা বলি মন দিয়ে শুনো। হিয়া ভীতু স্বরে ওর দিল, না কিছু শুনবো না আমি। আমাকে একা রেখে আপনি কোথায় চলে গেলেন? ভয় করছে আমার।
ওপাশ থেকে আহিরের হাসির শব্দ শোনা গেল। তা শুনে হিয়ার এই মুহূর্তে প্রচুর রাগ হচ্ছে, তবে সে নিজের রাগকে ধামা চাপা দিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, আপনি হাসছেন কেন? এবার কিন্তু আমি কান্না করব। আহির ফোনটা কেটে ভিডিও কল দিতেই হিয়া ফোনটা ধরল। আহির মৃদু হেসে হিয়াকে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই হিয়া হাসি মুখে বলে উঠল, আরে আপনি তো দরজার সামনে দাঁড়ানো, প্লিজ দরজাটা খুলে দিন না। এভাবে আটকে রেখেছেন কেন আমাকে? আহির ভনিতা না করেই সোজাসাপটা উত্তর দিল, আলমারির ভিতরে 3টা গিফট বক্স আছে, সেখান থেকে সাদা গিফট বক্সটা নাও। বক্সটা খুললে একটা চিরকুট পাবে, বাকিটা সেখানেই লেখা আছে। আর ভয় পেও না, আমি এখানেই দাঁড়ানো থাকবো। কোনো কিছু বলার আগেই আহির কল কেটে দিল। হিয়ার আগে গিজগিজ করতে করতে ফোনটা বেডের উপরে ছুঁড়ে ফেলল। আলমারি খুলে আহিরের কথা মতো সাদা গিফট বক্সটা বের করল। বক্সটা খোলার পরেই প্রথমে লাল পাতায় লেখা একটা চিরকুট দেখতে পেল। তপ্তশ্বাস ফেলে চিরকুটটা পড়তে, আমার ছোট্ট প্রজাপতি, জানো, আজ আমার জীবনের বিশেষ একটা দিন। এমন একটা দিনেই সৃষ্টিকর্তা আমাকে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছিলেন। তুমি কি চাও এই দিনটা আমার জীবনে আরো স্পেশাল হোক? যদি চেয়ে থাকো, বক্সের ভিতরে একটা শাড়ি আছে, সাথে প্রয়োজনীয় সব কিছুই আছে। সেগুলো পরে রেডি হও। সময় হলেই আমি দরজা খুলে দিব। ইতি, তোমার আহির। হিয়া চিরকুটটা পরে মুচকি একটা হাসি দিল। পরক্ষণেই উচ্চ স্বরে বলল, আপনার দিনটা আরো স্পেশাল করতে আমি এখনই রেডি হচ্ছি আহির ভাই। হিয়া প্যাকেট খুলে দেখল সুন্দর একটা মেরুন রঙের গর্জিয়াস শাড়ি, সাথে জুয়েলারি সহ সবকিছুই আছে। হিয়া হাসি মুখে শাড়িটা হাতে নিয়ে একটা চুমু খেল, কিন্তু পরমুহূর্তেই তার মুখ ভার হয়ে গেল, ঠোঁট উল্টে আবারও উচ্চ স্বরে বলল, আমি তো শাড়ি পরতে পারি না। তাইলে এখন কি হবে? দরজার ওপাশ থেকে আহির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আচ্ছা থাক, আমি দরজা খুলে দিচ্ছি। তোমার শাড়ি পরতে হবে না। হিয়া তড়িঘড়ি করে ভিতর থেকে দরজা আটকে দিল। পরক্ষণেই বলে উঠল, না আমি একেবারে পারি না তেমন না, তবে সুন্দর করে পরতে পারি না। যেভাবে পারি সেভাবেই পরব। দরজা খুলতে হবে না আপনার। আহির ওপাশ থেকে মৃদু হেসে ওর দিল, আচ্ছা ঠিক আছে। হিয়া ধীরে ধীরে শাড়ি পরতে লাগলো। প্রায় 40 মিনিটের উপরে লেগেছে তার শাড়ি পরতে। হিয়া মৃদু হেসে বলে উঠল, আরে আমি এত সুন্দর শাড়ি পরতে পারি, নিজের উপরে নিজেই ক্রাশ খাচ্ছি। অবশ্য 5বার চেষ্টা করার পরে এবার পারফেক্ট হয়েছে। হিয়া একে একে সব জুয়েলারি গুলোও পরে ফেলল। ঠোঁটে লিপস্টিক দেয়া শেষে আয়নার দিকে তাকিয়ে চোখ বর্ষর করে বলে উঠল, উফ্ফো, আজকে আমাকে এত সুন্দর লাগছে কেন? কখনো তো এত সুন্দর লাগেনি। হিয়া হালকা হেসে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ম্যাচিং জুতোও তো আছে, কিন্তু বাড়ির ভিতরে জুতো পরে কি হবে? হিয়া কিছু একটা ভেবে জুতোগুলোও পায়ে পরে নিল। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই আহির মৃদু হেসে বলল, চোখ বন্ধ করো বাটারফ্লাই। চিটিং করবা না একদম। হিয়ার যদিও লজ্জা লাগছে, তবুও সে চোখ বন্ধ করে দাঁড়ালো। আহির দরজা খুলেই এক ঝটকায় হিয়ার চোখ চেপে ধরল। কালো একটা কাপড় দিয়ে আলতো করে চোখ বেঁধে দিল। হিয়া অবাক হয়ে বলে উঠল, এ কি, চোখ বাঁধলেন কেন? হিয়ার কানের কাছে ঝুঁকে হিয়া ফিসফিস করে বলে উঠল, সেটা তো বলা যাবে না সোনা, কিছুক্ষণ পরেই জানতে পারবে। হিয়া কিছু বলার আগেই আহির আবার বলে উঠল, হুশ আর কোন কথা না, চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছেন আহির ভাই? আহির কোন উত্তর দিল না। হিয়াকে নিয়ে একটা রুমে প্রবেশ করল। বেডের উপর বসিয়ে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। হিয়া মাথা দুলিয়ে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে। এবার তাইলে চোখের বাঁধনটা খুলে ফেলি। আহির ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। পরমুহূর্তেই বলে উঠল, আচ্ছা খুলে ফেলো, তবে খবরদার এই রুমের বাহিরে যাবা না। হিয়া একটানে চোখের বাঁধনটা খুলে ফেলল। আহিরের পানে তাকিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব না। আহির কিছু বলল না। হিয়া আহিরের দিকে তাকিয়ে দেখল। আহিরের দৃষ্টি মেঝেতে। হিয়া মন খারাপ করে বলল, আপনি আমার দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে আছেন কেন আহির ভাই?
আহির ঠোঁট কামড়ে দুষ্ট হেসে বলল, এখন তাকানো যাবে না। তাইলে আমার সব প্ল্যানগুলো ফেলনা যাবে। কন্ট্রোললেস হয়ে এখানেই। আর কিছু না বলে আহির ওয়াশরুমের ভিতরে চলে গেল। হিয়া আহিরের কথার মানে কিছুটা হলেও বুঝতে পেরেছে। লজ্জা পেয়ে কিছুক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে বসে রইল সে। হঠাৎ চারদিকে চোখ বুলিয়ে দেখল, এটা তার কিংবা আহিরের কারোই রুম নয়। সে বর্তমানে গেস্ট রুমে বসে আছে। হিয়া মৃদু হেসে উঠে দাঁড়ালো। ওয়ারুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আহির গোসল করছে। হিয়া এগিয়ে গিয়ে বাহির থেকে দরজা আটকে দিয়ে বলল, আহির ভাই, যদি সারা রাতেও দরজা না খুলি কেমন হবে বলুন তো। আহির ওয়াশরুমের ভিতর থেকে ওর দিল, এখানেই মরে যাব। সত্যি। হিয়া আঁতকে উঠে দরজা খুলে দিল। আহিরের গোসল শেষ হয়নি, তাই সে এখনো বের হয়নি। হিয়া আশেপাশে তাকিয়ে দেখল এই রুমে আহিরের একটা গিটার রাখা। গিটারটা ডার্ক ব্লু রঙের। হিয়া এগিয়ে গিয়ে গিটারটা হাতে তুলে নিল। সেই গিটার বাজাতে পারে না, তাই ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে বলল, আজ আহিরের কাছ থেকে গিটার বাজানো শিখব। কি বললে, আবার বলো। হিয়া পিছনে তাকিয়ে দেখল আহির দাঁড়িয়ে আছে। কিছুটা ভয় পেয়ে উত্তর দিল, ভুল করে বলে ফেলেছি, আহির ভাই। আর কখনো শুধু নাম বলবো না। আহির মৃদু হাসল। পরক্ষণেই তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলে উঠল, না তাইলে সারা জীবন ভাই বলেই ডেকো। বাচ্চার মুখে আম্মু ডাক না শুনে ফুপি ডাক শুনবা। আমার তো কোন সমস্যা নেই। হিয়া বোকার মতো হেসে উঠল। আহির কালো রঙের একটা শার্ট গায়ে জোরালো। হিয়া তাকিয়ে দেখল, আহিরকে আজ একটু বেশিই আকর্ষণীয় লাগছে। অথচ সে প্রতিদিনের মতো আজকেও ট্রাউজার আর শার্টটি পরে আছে। হিয়া হালকা হেসে বলে উঠল, আহির ভাই, আপনি আজ একটু বেশিই শাইন করছেন। ব্যাপার কি বলুন তো। আহির বাঁকা হেসে ওর দিল, ব্যাপার হচ্ছে, আজ আহির চৌধুরী তার বাটারফ্লাইকে পুরোপুরি নিজের করে নিবে। হিয়া শুকনো একটা ঢোক গিলে দাঁড়িয়ে রইল। আহির হিয়ার চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, চলো তাইলে, যাওয়া যাক। হিয়া কিছুটা পিছিয়ে গিয়ে কাপা কাপা গলায় বলল, কোথায় যাবো। আহির এগিয়ে এসে হিয়াকে নিজের সঙ্গে চেপে ধরল। নেশাগ্রস্ত কণ্ঠে বলল, আজ সারা বাড়িতে শুধু তুমি আর আমি। যেখানে ইচ্ছে সেখানে যাব। হিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আহির কোলে তুলে নিল। হিয়া আহিরের গলা জড়িয়ে ধরল। ভীতু কণ্ঠে বলল, কোলে তুলে নিলেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমাকে। আহিরের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হিয়া। আহির হিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিল। কিছুক্ষণের পর হিয়া খেয়াল করল, আহির তাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? আহির ছোট্ট করে উত্তর দিল, একটু পরেই জানতে পারবে, সোনা। হিয়া কিছুটা লজ্জা পেয়ে আহিরের বুকে মুখ লুকানো। আহির ড্রয়িং রুমে এসে হিয়াকে নামিয়ে দিল। হিয়া সামনে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, তত সুন্দর। কখন সাজালেন এই সব? পুরো ড্রয়িং রুম সুন্দর করে সাজানো। আহির মৃদু হেসে হিয়ার ঘাড়ে মুখ গুজে ওর দিল, এত কথা বলার সময় নেই। চোখ বন্ধ করো। হিয়া হালকা হেসে চোখ বন্ধ করল। আহির তাকে নিয়ে সুন্দর করে সাজানো একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ মিউজিক বেজে উঠল। উপর থেকে ফুলের পাপড়ি পড়তে লাগলো। হিয়া চোখ খুলতেই আহির বলে উঠল, হ্যাপি বার্থডে বউ। হ্যাপি বার্থডে টু হৌ। হিয়া আহিরকে শক্ত করল, জড়িয়ে ধরল। হাসি মুখে বলল, থ্যাংক ইউ আহির ভাই। আমার তো মনেই ছিল না আজ আমার বার্থডে। আহির শুকনো একটা ঢোক গিলে বলল, চলো কেকটা কাটি। হিয়া হালকা হাসল। আহির কেকের ওপরে থাকা মোমবাতি গুলো একটা একটা করে জ্বালাতে লাগলো। হিয়া তাকিয়ে দেখল, আহিরের ফোনটা কেকের পাশে রাখা। ফোনটা হাতে নিয়ে দেখল, রাত 12টা বেজে গেছে। হিয়া আঁতকে উঠে বলল, এত তাড়াতাড়ি 12টা বাজলো কিভাবে? আহির হিয়ার দিকে তাকালো, পরক্ষণেই বলে উঠল, তোমার ফোনের টাইম আমি 2 ঘন্টা পিছিয়ে রেখেছিলাম। হিয়া মৃদু হাসল। আহির হিয়ার হাতে কেক কাটার ছুরি দিয়ে বলল, তাড়াতাড়ি কেক কাটো প্লিজ। হিয়া মৃদু হেসে কেক কাটল। আহিরের মুখ কেক তুলে দিতেই আহির নেশাগ্রস্ত কণ্ঠে বলল, কেক খাবো না, আমি তোমাকে খাবো। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে রইল। আহির এক টুকরো কেক হিয়ার মুখে গুজে দিল। পরমুহূর্তেই হিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল।
শুষে নিতে লাগলো মুখের সব মিষ্টি। হঠাৎ ফোনের শব্দে আহির বিরক্ত হয়ে হিয়াকে ছেড়ে দিল। হিয়া ফোন হাতে নিয়ে দেখল সায়ান কল দিয়েছে। হিয়া ফোনটা রিসিভ করে বলল, ভাইয়া। সায়ান মৃদু হেসে বলল, হ্যাপি বার্থডে বনু। হিয়া মৃদু হেসে ওর দিল, অনেকগুলো ধন্যবাদ ভাইয়া। এদিকে আহির বিরক্ত হয়ে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া টুকটাক কথা বলে ফোনটা কেটে দিল। আহির হিয়াকে আচমকা কোলে তুলে নিল। ড্রয়িং রুমের সোফায় হিয়াকে শুইয়ে দিল। হিয়া চকমে উঠে বলল, কি করছেন আপনি? প্লিজ রুমে চলুন। এখানে। হিয়ার পুরো কথা না শুনে আহির শার্টের বুতাম খুলতে খুলতে বলে উঠল, এত ধৈর্য নেই আমার। রুমে যেতে যেতেই মরে যাব। হিয়া কিছু বলতে চাইল, তার আগেই আহির নিজের আঙুল হিয়ার ঠোঁটে ছুঁয়ে বলল, আইভ লস্ট কন্ট্রোল। রাইট নাও, আই অনলি ওয়ান্ট ইউ। হিয়ার কিছুটা ভয়, লজ্জা, সংকোচ কাজ করছে। তবে তার এই মুহূর্তে আহিরকে বাধা দিতে ইচ্ছে করল না। আবারও ফোন বেজে ওঠায় আহির বিরক্ত হয়ে তার আর হিয়ার ফোন দুটো অফ করে রাখল। মত্ত হলো হিয়ার মাঝে গভীর ভাবে। রাত গভীর, ঘড়িতে রাত 2টা বাজে। হিয়া আহিরের রুমে, বেডের উপর শুয়ে আছে। তার পাশেই আহির শোয়া। হিয়া ঠোঁট উল্টে হুট করে বলল, আপনি অনেক পচা, আহির ভাই। আপনি আমাকে খুব ব্যথা দিয়েছেন। আহির মৃদু হেসে হিয়াকে জড়িয়ে ধরল। হিয়ার কপালে একটা চুমু খেয়ে আহির বলল, ভালোবাসি আমার বাটারফ্লাই। হিয়া মৃদু হেসে ওর দিল, আমিও আপনাকে ভালোবাসি, আহির। আহির হিয়ার চোখের দিকে তাকিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠল, আমার তো কেউ নেই তুমি ছাড়া। তোমার প্রেমে মন দিশেহারা। সমাপ্ত। গল্প, তোমার প্রেমে মন দিশেহারা। লেখনীতে তাসফিয়া মেহরিন কবিতা। অন্তিম